গিটার খানা হাত থেকে ছিনিয়ে নিয়ে দু টুকরো করে ফেলে দিল সৎমা। ছেলেটার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, বুকের ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। এই গিটার ওর জীবনী শক্তি বলা চলে। কত কষ্ট করে লুকিয়ে কিনেছিল গিটারটা, অথচ সেই কষ্টের রক্ত ছড়ানো টাকা দিয়ে কেনা গিটার আজ মাটিতে পড়ে আছে ভাঙা অবস্থায়। ওর সৎ মায়ের নাম রুমিজা। গড়নে ছোটখাটো হলেও কথা ভীষণ তিক্ত। হারামজাদা, ঘর থেকে টাকা চুরি কইরা এখন গিটার কিনছস? কত টাকা চুরি করছিস গোলামের পুত? চোখের পানি মুছতে মুছতে সিরহান বলল, আমি টাকা চুরি করি নাই মা। তোর বাজে মুখ দিয়ে আমারে মা ডাকবি না। আমি তোর কোন কালের মা? হারামির বাচ্চা, আইস তোর বাবে বাসায় আসুক, কলহ লাগামু আইস। কত বড় সাহস, 2 টাকা রোজগারের নাম নাই, অথচ টাকা চুরি কইরা গিটার কিনে। দামরা পোলা জানি কোথাকার। আমি চুরি করি নাই মা। চুপ, একটা কথা কবি না, মুখে মুখে তর্ক। আইস তোর কপালে শনি না আইনা এক পাও যামু না। কথাটা বলতে বলতে আশেপাশে তাকালেন তিনি। উঠোনের কোণে ঝাঁটা দেখতে পেলেন রুমিজা। ঝাঁটা তুলে নিয়ে প্রচন্ড মারলেন সিরহানকে। ভীষণ ব্যথা লাগার পরও কোনো প্রতিক্রিয়া করল না সিরহান। সে তো খুব ভালোবাসে মা নামক মানুষটিকে। বেশ কিছুক্ষণ ঝাঁটার আঘাত করে ক্ষান্ত হলেন তিনি। শরীরের বেশ কিছু জায়গায় ঝাঁটার আঘাত লেগে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে সিরহান। অদূরে দেখা যায় বন্ধুদের সাথে কথা বলতে বলতে সারিন আসছে। স্কুলের ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে, এক সাইডে ছেঁড়া কিনা। চোখের পানি মুছে দ্রুত লুকিয়ে পড়ে সিরহান। সারিন বলে, মেহুল, আজ বিকেলে তেঁতুল তলায় যাব, অনেকগুলো তেঁতুল নিয়ে আসবো নে। মিউলকে হাত নাড়িয়ে বিদায় জানায় সারিন। উঠানের মেইন ফটকে প্রবেশ করেই গলা কাঁপিয়ে ডাকে, ভাইয়া ভাইয়া, কোথায় তুই? দেখ না আমি কি এনেছি তোর জন্য। মেয়েটার ডাকে সাড়া না দিয়ে পারল না সিরহান। ব্যথার দৃষ্টি লুকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। এতক্ষণ গায়ে পাতলা চিকন ফিতার গেঞ্জি থাকলেও চট জলদি তার উপর চাদর পরে নিল। ঠোঁটটা প্রসারিত করে বলল, কি হচ্ছে সারিন? আরে ভাইয়া দেখ তোর জন্য কি এনেছি। হাসি খুশি চোখে এসে দাঁড়ালো সারিন। মেয়েটার চোখ থেকে যেন খুশির ফোয়ারা নেমেছে। চঞ্চল মেয়েটি ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করতেও দুবার ভাববে না। ব্যাগ থেকে একটা বাঁশি বের করে দিল সারিন। হাতে নিয়ে দেখলো সিরহান। সারিন বলল, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, কিন্তু তুই কেন টাকা খরচ করতে গেলে? স্কুল থেকে আজ অনুদানের টাকা দিয়েছে, সেখান থেকে এই বাঁশিটা কিনে এনেছি। সারিনের মাথায় হাত বুলিয়ে দেয় সিরহান। মেয়েটা ভীষণ আদুরে, সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলে। ওকে দেখলে মনেই হয় না গ্রামে বেড়ে উঠেছে। ওদের কথোপকথনের মাঝেই রান্নাঘর থেকে ছুটে আসেন রুমিজা। কর্কশ কণ্ঠে বললেন, কোন কুকাম করছস? ভ্রু কুঞ্চিত করে সারিন। মেয়েটা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলে। রুমিজাকে কখনোই মায়ের আসনে বসাতে পারেনি। অবশ্য চেষ্টা করেছিল, তবে রুমিজার আচরণের জন্যই হয়ে ওঠেনি। চোখ নামিয়ে সিরহানের সাথে কথায় ব্যস্ত সারিন। রুমিজা বলেন, কথা কস না কেন? কোন কুকাম করছস? এখন ভাইয়ের কাছে কি ফটর ফটর করতাছস? তুমি জেনে কি করবে শুনি? তোর কুকাম যেন আমার ঘরের দুয়ারে না আসে, নইলে তোর বাপের লগে কলহ লাগবো, বই লাগালাম। যত সব বাজে কথা। মুখে মুখে কথা কবি না সারিন। এই যাও তো তুমি, তোমার সাথে কে কথা বলে? সবটা দাঁড়িয়ে দেখছিল সিরহান। এখন জবাব না দিলে ঝামেলা আরো বেড়ে যাবে। ও বলে, সারিন, কি হচ্ছেটা কি? মায়ের সাথে এইভাবে কথা বলতে নেই। স্কুলে গেটে শিখিস নি? মা নয় সৎমা বল, ধান্দাবাজ মহিলা। সারিনের কথা শুনে জ্বলে ওঠেন রুমিজা। বিলাপ শুরু করেন তিনি। উঠানের মাটিতে বসে ক্রমাগত চিৎকার করতে থাকেন। এদিকে বিরক্তিতে ভরে উঠে সারিনের চোখ, আর সিরহানের চোখে অসহায়তা। ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে যায় সারিন। যাওয়ার পূর্বে চেঁচিয়ে বলে, ধান্দাবাজদের বিলাপ কখনোই শেষ হবে না। এসব রং ঢং দেখে অভ্যস্ত আমি। কোনো কাজে দিবে না, সবাই জানে সে কেমন। সারিনের কথায় আরো একবার তেলে বেগুনে জ্বলে ওঠে রুমিজা। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জ্বলন্ত কাঠখড়ির ন্যায় আগুনের ফুলকি ঝরতে থাকে মুখশ্রী থেকে। উঠোনের পাশে থাকা মাটির হাঁড়িটা লাত্তি মেরে ফেলে দেন। প্রথমবারে হাঁড়িটা না ভাগায় আরো জোরে লাত্তি মারেন তিনি। রাগে যেন ওনার চোখ বেরিয়ে আসার উপক্রম। চোয়াল হয় শক্ত। এই দুই অপয়া ছেলে মেয়ে ওনার জীবনটা অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। এই রাত্রিবেলায় রোহি কোথায় যায়? সারিন পড়ছিল। সিরহানের কথায় পিছন ফিরে তাকায়। জানালা দিয়ে তাকিয়ে আছে সিরহান। সারিন আবারও পড়ায় মনোযোগ দেয়। সিরহান বলে, রোহি তো এগিয়ে যাচ্ছে।
যেতে দে তো। কিন্তু এই রাতের বেলা। দেখ কার সাথে কুকামে যাচ্ছে। শারিন। তুই জানিস না কত খারাপ ওই মহিলার মেয়ে। শারিন, উনি আমাদের মা, আর রুহি আমাদের বোন। সৎ বোন। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরহান। জানালা দিয়ে তাকিয়ে দেখে রুহি নেই। কিছুটা চিন্তায় পড়ে যায়। হাজার হোক বোন তো। গলা ফাটিয়ে পড়ছে সারিন। একটা জায়গায় এসে থেমে যায়। প্রচন্ড সমস্যা হচ্ছে বুঝতে। সিরহানের দিকে তাকায়। সিরহান শুধায়, কি হচ্ছে? একটা জিনিস বুঝতে পারছি না। কোনটা? এই যে এটা। সারিনকে ভালো করে বুঝিয়ে দেয় সিরহান। এসএসসি অবধি পড়াশোনা করেছে ছেলেটি। তারপর আর পড়তে দেননি রুমিজা। এই নিয়ে কলহ বেঁচে গিয়েছিল। তাই সিরহান নিজেই বলে উঠে, আমি আর পড়াশোনা করব না। তখন রুমিজার মুখে ছিল বিশ্বজয়ের হাসি। শাহিন সদরে গেছেন কাজের জন্য। ফিরতে কয়েকদিন লাগবে। সেই সুযোগই নিচ্ছেন রুমিজা। তবে সারিনকে কিছুতেই বাঘে আনতে পারছেন না। চিন্তায় চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তখনই জানালা দিয়ে চোখ যায়। কারোর সাথে কথা বলছে রুহি। বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। ঘরময় পায়চারি করতে থাকেন। কিছুক্ষণ পরে আসে রুহি। রুমিজাকে দেখে চমকে ওঠে। আসলে মা, রুহির গালে থাপ্পড় বসিয়ে দেন রুমিজা। কাঁদতে থাকে মেয়েটা। চাপা কণ্ঠে রুমিজা বলেন, মুখ পুরাবি নাকি? গা গতর ঢাইকা যাইতে পারোস না? মায়ের কথা শুনে সাহস পায় রুহি। রুমিজা বলেন, পোলাটা মাতব্বরের ছোট পোলা, তাই না? হ মা, ভালো করছস। দড়িরা করে ওই বাড়ির বউ হওয়া চাই চাই। সেই কারণেই তো ওরে পটাইছি, কিন্তু ওর মনে খালি কেউ প্রস্তাব। কিছু একটা ভাবলেন রুমিজা। ভেতর থেকে পৈশাসিক হাসি নেমে আসে। রুহির অন্তরে এতক্ষণ পর স্বস্তি মিলে। সারা রাত পড়াশোনা চালাবে সারিন। সিরহান অবাকই হলো। মেয়েটা পড়াশোনায় এত ভালো যে কি বলবে বুঝে ওঠে না। চেষ্টার কোনো কমতি নেই যেন। সারিনের জন্য বসে রইল সিরহান। মেয়েটার শরীরের শক্তির জন্য দুধ খাওয়া প্রয়োজন। রান্নাঘরে যেতেই রুমিজা বললেন, ওই যাস রান্নাঘরে। কেন? শারিন তুই সারা রাত পড়বে, তাই একটু দুধ নিতে চাইতেছে। হারামজাদা, সব সময় খালি খাবার ধান্দা করস। যা দূর হা। কিন্তু মা। বের হ রান্নাঘর থেকে। ভীষণ খারাপ লাগে সিরহানের। বিক্ষিপ্ত মন নিয়ে রুমের দিকে হাঁটা লাগায়। রুহি চাচ্ছিল মাকা হাসিটা ওর চোখ এড়ায়নি। রুমে এসে দেখা গেল সারিন নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছু বুঝে ওঠার আগেই রুমিজার কণ্ঠ কানে এলো। প্রচন্ড জোরে চেঁচাচ্ছেন তিনি। ছুটে এলো সিরহান। দুধ নেওয়ার পথে বাধা দেন রুমিজা। গ্লাস কেড়ে নিতে এলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় সারিন। যতটা না ব্যথা পেয়েছেন তার থেকে বেশি অভিনয় করছেন তিনি। ঢং দেখলে গা পিত্তি জ্বলে ওঠে আমার। শারিন, এভাবে কথা বলতেছিস কেন? আমাকে ধমকে লাভ আছে? তোর চোখে পড়ে না এদের অভিনয়? উত্তর করতে পারল না সিরহান। ঠাই দাঁড়িয়ে রইল। সব চোখে পড়লেও ছেলেটার মনে একটাই কথা, তিনি তো মা। সারিন গটগট শব্দ তুলে চলে গেল। সিরহান গেল রুমিজাকে তুলতে। হাত উছিয়ে তিনি বললেন, আর ঢং করা লাগবো না তল। ভাই বোন দুইটাই আমারে মারার পরিকল্পনা করছস। আজ আসুক তোর বাপে। গোলামের পুত, তোর বইনের ব্যবস্থা করতাছি। নবজাদির অনেক জেদ। কথাগুলো বলে খুব সহজেই মাটি থেকে উঠে চলে গেলেন তিনি। সিরহান যেন আকাশ থেকে পড়ল। রুমিজাকে দেখে মনে হচ্ছিল কোমর ভেঙে ফেলেছে। কান্না করার সময় এমনই তো বলছিলেন তিনি, অথচ এত সাবলীল ভাবে উঠে গেলেন। সিরহান মনতা ধরে রেখে রুহির দিকে তাকায়। নজর পড়তেই ভেঙচি কাটে মেয়েটি। সিরহান দম ফেলে। অন্তর থেকে প্রশ্ন আসে, এরা কি কখনোই মেনে নিবে না ওদের দুই ভাই বোনকে? স্কুল থেকে ফেরার পথে রাস্তার মাঝে বাধা হলো মৃদুল। আর চোখে তাকিয়ে সারিন বলল, সামনে থেকে যান। যাবো না। বললাম তো সামনে থেকে যান। তুই এমন করস কেন সারিন? কারণ আপনারা দেখলে আমার শরীর চলে। সারিন, গলা নামিয়ে কথা বলেন। আমি তোরে ভালোবাসি। বিস্ফোরিত চোখে তাকালো সারিন। মৃদুলকে দেখিয়ে শরীর ঝাঁকুনি দিয়ে উঠে পাশে একদলা থুতু ফেলেও বলল, 14 নারীর সঙ্গে মেলামেশা করে যে তার সঙ্গে আমার প্রেম হয় না। সত্যি কইতাছি, আমি তোরে খুব ভালোবাসি। আমার অন্তরটা খুইলা দেখ সারিন। তা ছিল হাসলো মেয়েটি। মৃদুলের দৃষ্টিতে আকুলতা, তবে সেই গভীর দৃষ্টি ওকে আকৃষ্ট করে না, বরং বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। শোন না সারিন। মেয়েটির হাত ধরায় খেপে যায় সারিন। মৃদুলের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, আর একবার আমার স্পর্শ করলে তোর গলা নামায় ফেলবো। তোরে ভালোবাসি রে সারিন, সত্যি খুব ভালোবাসি। আমার পথে আসবেন না আর। মৃদুল দাঁড়িয়ে রইল। মেয়েটা ধনুকের ন্যায় বুকে তীর ছুঁড়ে চলে গেল।
বিগত 2 বছর ধরে মেয়েটির পেছনে লেগেছেও, তবে কিছুতেই কিছু হচ্ছে না। উঠানে বসে আচার বানাচ্ছিলেন রুমিজা। গট গট শব্দ তুলে ঘরে প্রবেশ করলো সারিন। মুখ বাঁকিয়ে রুমিজা বললেন, বান্দির দিমাগ কত দেখো। হ, ওর হাত বহুত লম্বা বুঝছো। চেয়ারম্যানের পোলাটা কুত্তার মতো ঘুরঘুর করে, পাত্তাও দেয় না। কেমনে জানলি তুই? সুমন কইলো আমারে, চেয়ারম্যানের পোলার লগেই তো ঘুরঘুর করে। কি কস পোড়া কপালি? আমারে পোড়া কপালি বলবা না তো। তাই কি কইতাম, ওই বাদরি মাইয়ার পিছনে ঘুরে চেয়ারম্যানের পোড়া, আর তুই সামান্য মাতব্বরের পোলারে পটাইতে পারস না? তোমার সাথে কথা কইয়া লাভ নাই কোনো। বিরক্তি নিয়ে চলে গেল রুহি। রুমিজার চোখ মুখ পাল্টে গেছে কেমন, হিংসেতে যা তা অবস্থা। যেন সারিনের গলা নামিয়ে দিতে পারলে শান্তি হতো। দুপুরে ভাত খেতে আসেনি সিরহান, সেই কারণে সারিনও খায়নি। এ নিয়ে আরো কথা শোনালেন রুমিজা। তবে ভদ্রমহিলাকে অবাক করে দিয়ে একটা টু শব্দ পর্যন্ত করলো না মেয়েটি। বকুল তলায় বসে বকুলের মালা বুনছিল, তখনই একটা শীতল হাওয়া এসে লাগলো গায়ে। ভয়ঙ্কর দ্রুত গতিতে তাকালো সারিন। মৃদুল তাকিয়ে আছে, হাতে রয়েছে তালপাতার ডাল। সে ডালের সাহায্যেই বাতাস করছিল ওকে। যাস না রে সারিন। কথায় কথায় হাত ধরা যেন মৃদুলের অভ্যাস। সারিনের গা গুলিয়ে আসে, তবে ছেলেটার কথায় এত আকুলতা কেন? সারিন জানে মৃদুল বখাটে ছেলে। লোকে বলে চেয়ারম্যানের পোলাটা আস্ত এক বখাটে, বাপের মান সম্মান সব ডুবাইব। সারিন দাঁড়ালো। সমস্ত কথা ভাবতেই ভিতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হয়। সে দীর্ঘশ্বাস যেন মৃদুলের হৃদয়ে এসে লাগে। প্রচন্ড মায়া নিয়ে বলল, তুই আমার জীবনে আইলে আমি সব ছাইরা দিমুরে। নেশা করা, মাইয়া লইয়া ঘোরা, মারামারি, সব সব ছাইরা দিমু। কথাটা বলার সময় সারিনের বাহু স্পর্শ করে মৃদুল। ছেলেটার বুকে ধাক্কা দিয়ে কটাক্ষ করে সারিন বলে, কথায় কথায় গায়ে হাত দিবেন না তো, অসহ্য লাগে, নোংরা মানুষ। আইসা আর দিমু না। এখন একটা কথা কতই আমারে বিয়া করবি? না, করব না। সারিন শোন। কোনো কথাই শুনল না সারিন। বকুল তলায় মৃদুলকে ফেলে রেখে চলে গেল। শুধু পড়ে রইল বকুল ফুলের অসম্পূর্ণ মালা। সেই অসম্পূর্ণ বকুল ফুলের মালা তুলে নিল মৃদুল। বুক পকেটে রেখে চোখ বন্ধ করলো, যেন সারিনের মাথাটা ওর বুকে জড়িয়ে রেখেছে। চোখ দুটো ছলছল করছে সিরহানের। ছেলেটার স্বপ্ন গায়ক হওয়া। জীবনে লীলা খেলায় সবকিছু মাটি হয়ে গেল। ভাঙা গিটারটা কোনোভাবেই সারাতে পারলো না ও। অবস্থাও তেমন নয় যে আরেকটি গিটার কিনবে। বুকটা হু হু করছে খুব। মনে পড়ছে মমতাময়ী মায়ের কথা। মায়ের চুলে হাত গলিয়ে দিল সারিন, বলল, ওই মহিলা ভেঙেছে, তাই না? এগুলো কেমন কথা সারিন? আমি বুঝতে পারি না কি করে এত সম্মান দিচ্ছ ওনাকে। যখন থেকে তোমাদের জীবনে এসেছে যেন কাটা হয়ে গেছে। আব্বা কেমন মা এনেছে আমাদের জন্য। মেয়েটার কথায় স্পষ্ট অভিমান ঝরে যাচ্ছে। চোখ দুটো কেমন নিষ্প্রাণ। আকুলতা রয়েছে প্রচুর। রাতের আধারে গলিয়ে দেওয়া অশ্রুকণাগুলো দেখাতে ইচ্ছে হয় ওর। বলতে চাই একটি মায়ের অভাবের কথা। রুমিজা কখনোই মা হতে পারেননি। যা হয়েছে তা শত্রু থেকে কম নয়। এমনটা কি কাম্য ছিল ওদের? সিরহানের কি হলো জানা নেই, তবে ঝাঁপটে ধরলো মেয়েটিকে। ঝমঝমে কেঁদে বলল, আর আমার উপর ভরসা নেই তোর? আর আমরা তোকে মায়ের মতো ভালোবাসে, তাহলে তোর অভাব কেন থাকবে বোন? আমার সহ্য হয় না রে ভাইয়া, সহ্য হয় না। আমাদের সাথেই কেন এমন হয় বলতো? কোন পাপের জন্য আমাদের মা হারাতে হলো? এই উত্তর জানা নেই সিরহানের, তবে বলতে ইচ্ছে করছে কিছু অব্যক্ত ব্যথা, যা ও অনুভব করে প্রতি মুহূর্তে। ভরা পূর্ণিমার রাত্রিতে ঘর থেকে বের হলো সিরহান। কলপাড় থেকে উঁচু করে বেরিয়ে পড়লো কবরস্থানের উদ্দেশ্যে। বহুদিন হলো মাকে দেখতে যাওয়া হয় না। ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল ছেলেটা। ঠিক তখনই চায়ের আড্ডাখানায় কিছু শব্দ কানে এলো। মৃদুল বলছে, এত দেমাক কেন বুঝি না। আমি তো সত্যি ভালোবাসি ওরে। কিন্তু ভালোবাসা তো বুঝে না। এসব থেকে বের হন ভাই, তার থেকে ভালো আমার মতো মজা লন। রুহির লাগে তো সেই মজা নিতাছি আমি। এখন বিছানায় নেমু। সুমনের পিঠ চাপড়ে দিল মৃদুল। আর কিছু শুনতে ইচ্ছে করছে না সিরহানের, তবে মনে মনে স্থির করলো রুহিকে বোঝাবেও। মায়ের কবরে গিয়ে প্রার্থনা করলো। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। কবরের মাটিতে মাথাটা রেখে আকুল ভরা কণ্ঠে বলল, তুমি কোথায় মা? তুমি কোথায়? তোমার ছেলেটা যে বহু রাত্রি ঘুমায় না। আমি না ঘুমালে তো তুমি রাগ করতে, তাহলে এখন রাগ করো না কেন? আমি বলছি বড় হয়ে গেছে। মাটিতেই শুয়ে থাকে সিরহান। গাছের আড়াল থেকে এসব দেখছিল সারিন। মুখ চেপে ধরে আছে, যাতে করে কান্নার শব্দ বাইরে না যায়। ঠিক তখনই কেউ হ্যাচকা টান মেরে ওকে কাছে টেনে নিল।
কিছু বলবে তার পূর্বেই রুমাল শুকিয়ে দিল ওকে। ভোরের আজান পড়তেই কবর থেকে উঠে আসলো ও। চোখ মুখ লাল বর্ণ হয়ে গেছে, মাটির ছাপ শরীরে লেগে রয়েছে। ধীর পায়ে বাসায় এলো সিরহান। কলপাট থেকে পা পরিষ্কার করে নিতেই ঘরের পেছন থেকে ফিসফিস শব্দ কানে এলো। ভ্রুকুঞ্চিত করে সেদিকে এগিয়ে গেল সিরহান। রুহিকে সুমনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ও দ্রুত সুমনের থেকে রুহিকে ছাড়িয়ে বলল, কি করতেছিস তুই? এই অসৎ মনের মানুষের কাছে নিজের বিলাই দিচ্ছিস? মদ্যপান করেছে সুমন। কয়েকটা গালি দিল সিরহানকে। কোনো কথাই বলল না ছেলেটি। রুহি বোধহয় ভয় পাচ্ছে, তাই বলল, কাউরে কইসটা ভাই। রুহির মুখ থেকে এই প্রথম ভাই শব্দটি শুনে বুকের ভিতর কেমন যেন করে উঠল। চোখ দুটো ছলছল করছে। এই সামান্য বিষয়ে কেঁদে উঠল ছেলেটি। রুহির কাছে আগানোর চেষ্টা করতেই সুমনকে বাধা দিল সিরহান। ভাগ্যিস ঠিক সময়ে এসেছিল, না হলে সর্বনাশ হয়ে যেত। রুহির বাহুতে স্পর্শ করে সিরহান বলল, আমি কাউরে কিছুই বলবো না। তুই আর এই ছেলের লগে যাইস না বোন, ওরা অমানুষ। ভদ্র মেয়ের মতো মাথা ঝাঁকালো রুহি। সুমন গালিগালাজ করতে করতে চলে গেল। সিরহান রুহিকে ঘরে নিয়ে গেল, অথচ ওর ধারণাও নেই ও নিজের বোনটা কোন বিপদে আছে। মেয়েটার চোখ থেকে পানির ধারা নেমে যাচ্ছে। হাত পা বেঁধে রেখেছে মৃদুল। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। অনাকাঙ্ক্ষিত ভয়গুলো বরাবরই কাছে চলে আসে। মৃদুল বলল, চল সারিন, আমরা বিয়ে করে নিই। কিরে, কথা কোস না কেন? সারিন কেবলই মুখ দিয়ে শব্দ করছে। মৃদুল বুঝতে পেরে মুখের বাঁধন খুলে দিল। লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো সারিন। থুতু ছুড়ে দিল মৃদুলের মুখে। নয়ন ভরা জল নিয়ে বলল, তুই কি মানুষ? শার্টের কোণে মুখ মুছে নিয়ে সারিনের হাঁটুতে মাথা ঠেকিয়ে দিল মৃদুল। মুখটা কেমন করে উঠল। চেঁচিয়ে বলল, সরুন আমার কাছ থেকে। সরুম না। কি করবি তুই? সরুন বলছি। শব্দ করে হাসলো মৃদুল। সারিনের পা ওর কোলে নিয়ে রাখলো। অবাক হয় মেয়েটা। লোকটা কি আসলেই সাইকো? দেখুন, আমাকে ছেড়ে দিন। পুরোপুরি সকাল হয়ে গেলে বদনাম রুটে যাবে। রোটুক বদনাম, তবু তুই আমার। আপনি কি পাগল মৃদুল ভাইয়া? তোর জন্য পাগল। তোকে সত্যি ভালোবাসি সারিন। মৃদুলের মুখ থেকে শুদ্ধ ভাষা শুনে অবাকই হলো মেয়েটি। বিস্ময়ে ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। চাপা অভিমান নিয়ে মৃদুল বলল, তুই আমারে কেন ভালোবাসিস না সারিন? কইছি তো, সব সাইরা দিমু। দেখুন, এইভাবে ভালোবাসা হয় না, এটাকে জোর করা বলে। তবু তুই আমার কাছে থাকবি সারিন। এটা হয় না। আপনি আমাকে ছেড়ে দিন। আমি কোনো বদনাম মাথায় নিতে চাই না। সংকোচহীন আবেদন। ওর জায়গায় অন্য কেউ হলে ভয়ে অর্ধমিত হয়ে যেত। অথচ দেখো কতটা সাবলীল ওর ভাষা। ফুস করে নিঃশ্বাস ফেলল মৃদুল। খুব যত্ন নিয়ে ওর বাঁধন খুলে দিল। লাল হয়ে গেছে হাত। পরপর কয়েকটা চুমো খেল মৃদুল। নিজের হাত ছাড়িয়ে সারিন বলল, এমন অসভ্যতাম করবেন না আর। আমি বাজারে বিক্রি করা মেয়ে নই যে যা তা করবেন। সারিন, একটা কথা শোন না। কি? তোর প্রিয় ফুল বকুল আর আমার বেলি, দুইটার রঙই কিন্তু সাদা। যেদিন তুই আমার ঘরের বউ হয়ে আসবি, সেদিন একটা সম্পূর্ণ মালা গাথুম, আর আমি নিজ হাতে পরাই দিব তোরে। হুড়মুড়িয়ে চলে গেল সারিন। এখনো পূর্ণভোর হয়নি। না জানি কোন ঝামেলায় পড়তে হয়। এই লোকের সাথে কথা বলার সামান্য ইচ্ছেও নেই। ফিরহানের প্রতি রেগে আছেন রুমিজা। অবশ্য ওনার রাগ সব মুহূর্তে নাকের ডগাই থাকে। রুমিজা পরপর বাহুতে থাপ্পড় মেরে বললেন, কে কইছিল ওরে নিয়ে আইতে? মা, এটা অনুচিত। অনুচিত উচিত আমি বুঝতাম। এমন মিথ্যা কইবা না মা। আমার বোন কেমন আমি এটা ভালো করেই জানি। বইনের কথা কইতে চপা খুইলা গেল। কই তোর বোন? দেখ তো ঘরে আছে কিনা। ভ্রুকেঞ্চিত করে সারিনকে ডাকলো সিরহান। তবে সারিনের সাড়া নেই কোনো। এবার সত্যি খুব ভয় হচ্ছে সিরহানের। ছুটে গেল ঘরে। রুমিজার ঠোঁটের কোণে দাঁত ছিল। ফিসফিস করে বললেন, কইছি না আকাম কুকামে যাবি না, সহ্য হয় না জ্বালা। খারাপ কথা কও কেন মা? ভালো কথা কনের মুখ রাখছস তুই? সমুদ্রে দিয়াই তো বুদ্ধি দেওয়াইছি যাতে সারিনরে তুইলা নিয়ে যায়, আর সেটাই তো করছে। এখন সুমন কয় ওর কাছে আসতে, আমি কি করুম? মুখ পুরি রে, এত কাঁচা কাম করস কেন? যদি ওই শাড়িন রে সত্যি বিয়া কইরা নেয় চেয়ারম্যানের পোলা। থামো তো তুমি। এত মাইয়া থাকতে ওরে কেন বিয়া করব? সুন্দরী, তবে ওর যে মুখের চপা। বলদের বাচ্চা, বেডা মানুষের কাছে সৌন্দর্যই সব। রুমিজা আরো কিছু বলবেন তার পূর্বেই ঘর থেকে ছুটে এলো সিরহান।
প্রচন্ড ব্যস্ত দেখাচ্ছে ওকে। চোখ দুটো নিষ্প্রাণ, কেমন ঘোলাটে বর্ণ ধারণ করেছে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলো সারিন। হাত দুটো কসলাতে কসলাতে আসছে মেয়েটি। তবে উঠানে এতগুলো চোখ ওকে দেখছে সেদিকে খেয়ালই নেই। ভয় পেয়ে গেল মেয়েটি। সিরহান এগিয়ে গিয়ে সারিনকে চড় মেরে দিল। রাগে ফোঁস করে বলল, ছি, তুই আমার বোন? ভাইয়া আমার কথাটা শোন। কি শোনাবি তুই? কার সাথে নষ্টমি করছস? সারিনের চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। অদূরে দাঁড়িয়ে হাসছে রুমিজা রুহি। নাকের পাটা ফুলিয়ে সারিন বলল, প্রতিশোধ নিব আমি। ওই তুই কারে বুঝোস? জ্বলে উঠে কথাটা বললেন রুমিজা। ভাইকে এক পলক দেখে চলে গেল সারিন। নিজের প্রতি প্রচন্ড ক্ষোভ হচ্ছে সিরহানের। দু হাতে মুখ চেপে কান্নায় লুটিয়ে পড়ল। এই হাত দিয়ে বোনকে আঘাত করেছে ও, এ হাতই রাখবে না। নদীর ধারে এসে অনেকটা সময় ব্যয় করলো সিরহান। সারিন কেমন ধাঁচের মেয়ে তা খুব ভালো করেই জানে সিরহান। সত্যি কি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? কাঁচা সড়কে মাইক দিয়ে ঘোষণা হচ্ছে কিছু। হাত পা ধুয়ে সেদিকেই গেল। চোখ দুটো চকচক করে উঠল ওর। যাত্রাপালা হবে, আর সেখানে গানের অনুষ্ঠানও রয়েছে। গান করলেই টাকা মিলবে। কোনো কিছু না ভেবে নাম লিখিয়ে দিল সিরহান। বাড়িতে ফিরে দেখলো উবু হয়ে শুয়ে আছে সারিন। আর বলছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে মাফ করে বলো। মাফ কেন চাচ্ছিস তুই? আমি আসলে বুঝতে পারিনি। মলিনে হাসলো সারিন। প্রচন্ড অভিমান জমেছে। ভাই নামক মানুষটি একবার বোঝার চেষ্টা অবধি করলো না। সিরহান কাঁদছে। ছেলেটার অগোছালো চুল গুছিয়ে দিতে দিতে সারিন বলল, আমাদের কপালটাই এমন, সবাই সুযোগ নেয়। বুকের ভেতর ধক করে উঠল সিরহানের। সারিনের কিছু হয়নি তো? সারিন যেন সিরহানের চোখের ভাষা পড়তে পারে। দীর্ঘশ্বাস টেনে ধরে বলে, আমার কিছু হয়নি, আর আমি ঠিক আছি। তবে যে বা যারা আমাদের বদনাম করতে চেয়েছিল তাদের ছাড়বো না আমি। ভাই, তোর মতন এত ভালো তো আমি নই। কি হয়েছিল তোর? আমাকে সবটা খুলে বলবো না? মৃদু হাসলো সারিন। মেয়েটা জানে সিরহান জানলে রেগে যাবে, আর তারপর কলহ বেজে বাজে পরিস্থিতিতে পড়তে হবে। তাছাড়া চেয়ারম্যানের ছেলের সাথে পেরে ওঠার মধ্যে যুক্তি তর্ক কিংবা বল কোনোটাই নেই। এই সমাজে তো নারীকেই দোষারোপ করা হয়, তাই না? বেশ অনেকগুলো দিন পেরোনোর পর গ্রামে ফিরলেন শাহিদ। রুগ্ন শরীর তার। সড়কের পথে কোনো মতে হেঁটে আসছেন। ছুটে গেল সিরহান। বাবাকে জড়িয়ে ধরে বলল, কি হচ্ছে তোমার? খ্যাক খ্যাক করে কাঁদতে লাগলেন শাহিদ। সিরহানের ব্যস্ততা দেখে হাসলেন তিনি। এই প্রিয় সন্তানদের থেকে দূরে যেতে হবে ভাবতেই কেমন লাগছে। শাহিদকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলো সিরহান। অসুস্থ লোকটা মাত্র পা রেখেছে তখনই রুমিজা শুরু করলেন নানান অভিযোগ। এইসব কিছু নতুন নয়। রুমিজা সম্পর্কে বেশ কিছু ধারণা রয়েছে শাহিদের, যা ভেবে শুধুই দীর্ঘশ্বাস ফেলেন। সারিন পানি এগিয়ে দিল। শাহিদের বিক্ষিপ্ত মুখ দেখে বলল, এমন হাল কেন হয়েছে তোমার? আমি ঠিক আছি রে মা। তুমি ঠিক নেই বাবা, তোমার চোখ মুখ কেমন লাগছে? বুকটা শূন্যতায় ছেয়ে গেল। সারিনকে চাপড়ে ধরলেন তিনি। শাহিদের বুকে ধরফর যেন অনেক কথা বলতে চায়। সিরহানের চোখে জল। রুগ্ন বাবার আশঙ্কা ভরা মুখ যেন অনেক কিছুই বলে দিচ্ছে। রুমিজা কেবলই মুখ বাঁকালেন। রুহি তো নাক সিটকে সরে গেল। শাহিদ যতই রুহিকে মেয়ে হিসেবে মেনে নেন না কেন, রুহি ঠিক তার উল্টো। যাত্রাপালা শুরু হয়ে গেছে। সারিন পড়ছিল। সিরহান বলল, গান গাইবো, চল। সত্যি? হুম। সিরহানকে জড়িয়ে ধরল সারিন। প্রচন্ড ভালোবাসে ভাইকে। খুব করে চাই সিরহান যেন বড় গায়ক হয়। শাহিদের কাশি উঠে গেছে। ছুটে গেল সিরহান। পানি এগিয়ে বলল, তোমার কি হচ্ছে বাবা? কিছু হয়নি রে, তোরা এই সময় কই যাইতেছিস? যাত্রাপালা হচ্ছে, যেখানে গান গাইবো। এই প্রথম সিরহানকে গানের জন্য অনুমতি দিলেন তিনি। বাবার পা ধরে সালাম করে বলল, দেখো বাবা, আমি অনেক বড় গায়ক হব। সবাই বলবে, দেখো ওই যে সিরহান, মস্ত বড় গায়ক। জীবনে অনেক ভুল করেছি রে, যে ভুলের মাসুল তো করে দিতে হইতেছে। এমন বলো না বাবা, আমরা তোমার কোনো কাজে কষ্ট পাইনি। অহন তাহলে যা, দেরি হইয়া যাইব। সিরহান আর সারিন বেরিয়ে পড়ল। আর চোখে সবটাই দেখলেন রুমিজা। মনে মনে সহস্র গালি প্রদান করলেন। কিছুতেই যেন সহ্য হচ্ছে না ওনার। ইচ্ছে করছে দুজনের গলা নামিয়ে দিতে। মাঠের পথে এসে সিরহান বলল, এই পথে কাদা, অন্য পথে যাই চলো। আচ্ছা। বুঝলি শারিন, জীবনটা বিচিত্র। সুযোগের অভাবে মানুষ কি না কি করে ফেলে। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা ভাইয়া, মা কি কখনোই আমাদের ভালোবাসবে না? সারিনের মুখে মা শব্দটি শুনে বুকে ব্যথা অনুভব হলো ওর। সারিনের চোখে জল।
আজ যেন অনেক কিছু বলতে চাচ্ছে মেয়েটা, কিন্তু কোথাও একটা বেঁধে যাচ্ছে। সিরহান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, এমন কেন বলছিস বোন? ওই মহিলা খুব বাজে ভাইয়া, খুব বেশি বাজে। আর সব থেকে খারাপ কি জানো, আমি ওই মহিলাকে ভালোবাসি, মা হিসেবে প্রতি মুহূর্তে চাই, কিন্তু উনি। আর বলতে পারলো না সারিন, পথের মধ্যেই কেঁদে ফেলল। নিঃশ্বাস ফেলল সিরহান। সারিনকে দেখে বোঝার উপায় নেই রুমিজাকে এত ভালোবাসে ও। পরিস্থিতি আর ব্যবহারের কারণেই মেয়েটার এমন আচরণ করে। কি অদ্ভুত অনুভূতি। যাত্রাপালার কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো সারিন আর সিরহান। ভেবেছিল অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু না, এখনো বাকি রয়েছে। বেশ আয়োজন। আশেপাশের কয়েক গ্রাম থেকে ছুটে এসেছে মানুষজন। মঞ্চে ওঠার পূর্বে সারিনের কপালে চুমু এঁকে দিল। ভাইকে বিদায় জানিয়ে দাঁড়ালো সারিন। ঠিক তখন একটি শীতল হাত ওর হাতে স্পর্শ করলো। কেঁপে উঠল মেয়েটি। হেসে মৃদুল বলল, আমারে তুই মাফ কইরা দে সারিন, আর কখন এমন ভুল হইব না, মাফ কইরা দে। সারিনের চোখে মুখে বিরক্তি। ও তামাশা চায় না, তাই বলল, সরে দাঁড়ান। আচ্ছা। মৃদুলের পরিবর্তনে ভালো লাগলো সারিনের। আকাশের পানে তাকিয়ে মাকে স্মরণ করলো সিরহান। যাত্রাপালায় বিরতি এসেছে। ধীর কণ্ঠে গান শুরু করলো। প্রচন্ড আবেগ নিয়ে গানটি গাইল সিরহান। মৃদুলের চোখে জল। নিষ্পলক তাকিয়ে আছে সারিনের দিকে। মেয়েটার আত্মা যেন ওঠানামা করছে। শুকনো ঢোক গিলে প্রস্থান করলো। মৃদুল ঠাই দাঁড়িয়ে, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে বুকের ভেতরে। মঞ্চ থেকে নেমে আসতেই সকলের করতালের আওয়াজ শোনা গেল। মুগ্ধ সকলে। মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন কাছে এলেন। সিরহান হাসতেই লোকটি বলল, আমি সানি শেখ, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন। তোমার গানের গলা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ স্যার। কি করো তুমি? তেমন কিছুই করি না। দিস ইজ নট ফেয়ার। তুমি চাইলেই অনেক বড় হতে পারবে। মিউজিককে কাজে লাগাচ্ছ না কেন? আসলে স্যার, সুযোগ হয়নি কখনো। সামনে মিউজিক ফেয়ারের অডিশন রয়েছে, শহরে এসে যোগাযোগ করো আমার সাথে, আমি তোমার ব্যবস্থা করে দেব। ছেলেটার চোখ চকচক করে উঠল। সানি খুব গুরুত্বপূর্ণ মনোভাব ব্যক্ত করলেন। বয়সে অনেক বড় হলেও মনে হয় সমবয়সী। হেসে সানি বলল, দ্রুত শহরে এসে পড়ো, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। আমি নিশ্চয়ই আসবো। আমি এখন চলে যাব, তোমার অপেক্ষায় রইলাম। কার্ড নিয়ে রাখো। হাত বাড়িয়ে বিদায় জানালেন সানি। মুগ্ধ চোখে তাকালো সিরহান। এবার নিজ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছুটে আসলো সিরহান। গাছের সাথে হেলান দিয়েছিল সারিন। সিরহান এসেই বোনকে কোলে তুলে নিল। অবাক হয়ে সারিন বলল, কি করছিস কি ভাইয়া? পড়ে যাবো তো। আমি অডিশনের সুযোগ পেয়েছি বোন। আমি আমার স্বপ্নের কাছে চলে এসেছি। কি? হ্যাঁ। সকলের সম্মুখে বোনকে নিয়ে রীতিমতো নাচতে লাগলো সিরহান। সারিন হেসে কুটি কুটি একদম। মৃদুল এসে বলল, খুব ভালো গানের গলা তোমার। আপনি চেয়ারম্যান চ্যাটার ছেলে? মনে আছে আমাকে? আরে মনে থাকবে না? ছোট সময় আপনার সাথে কত খেলেছি আমি। ছোট বলে বারবার তাড়িয়ে দিতেন। কথাটা বলতেই হু হু করে হাসতে লাগলো সিরহান। সারিনের দিকে বারবার তাকাচ্ছে মৃদুল, যার ফলে প্রচন্ড অস্বস্তি হচ্ছে মেয়েটার। মৃদুল যেন পাল্টি খেলো, বলল, এই মেয়েটা কে? মৃদুলের কথা শুনে ছোটের মাঝে জায়গা সৃষ্টি হলো সারিনের। ওর বোকা বোকা চাহনি দেখে প্রচন্ড হাসি পাচ্ছে মৃদুলের। সিরহান বলল, আমার বোন, মনে আছে? আমাকে বকা দেওয়ার জন্য আপনার চুল টেনে ধরেছিল। ও সেই বাজি মেয়েটা? মৃদুলের কথা শুনে রেগে গেল সারিন। বলল, কে বাজি? হ্যাঁ, আপনি বাজে লোক। গটগট করে চলে গেল সারিন। মৃদুল এসে সিরহান বলল, কিছু মনে করবেন না ভাই, আমার বোনটা এমনই। আরে না, কি মনে করব, পিচ্ছি একটা মেয়ে। আচ্ছা দ্রুত যাও, একাই হয়তো চলে যাচ্ছে। ভাই আসছে। কথাটা বলেই সিরহান চলে গেল। মৃদুল সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। রুহির মাথায় বিলি কেটে যাচ্ছেন রুমিজা। পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো সারিন। হাজার হোক রুহি তার বোন, সৎ হলেও তো বোন। তাছাড়া মানবিক দিক থেকে হলেও বোঝানো উচিত। পাশের ঘরের আওয়াজ চালাচ্ছে সিরহান। খালি গলাতেই কি অসাধারণ গায়ে ছেলেটি। চোখ দুটো স্থির রেখে এক পলক ভাইকে দেখলো, তবে কিছুই বলল না। রেওয়াজের সময়ে বিরক্ত না করাই ভালো। রুমিজা কাজে যেতেই রুহিকে ডাকলো সারিন। বয়সে অনেক মাসের পার্থক্য, তাই রুহিকে তুই বলেই সম্বোধন করে মেয়েটি। হাজারো বিরক্তি নিয়ে রুহি কাছে এলো, বলল, কি হয়েছে? তুই আবার সুমনের সাথে গেছিস? তো আমি বুঝি না তুই কেন বুঝতে পারিস না। ছেলেটা শুধুই তোকে ব্যবহার করবে। তোর
থেকে শুনতে হবে আমায়? তুই কোন সাধুর বেটি? চেয়ারম্যানের পোলার লগে লাইন তো ঠিকই চলে। দেখ রুহি, আমি কারোর সাথে কোনো কিছু করি না, কিন্তু তুই যেটা করছিস এটা ভুল। এখন তোর থেকে ঠিক ভুল শেখা লাগবো আমার? যত সব ফালতু, আমারে লইয়া তোর চিন্তা করন লাগবো না। কথার মাঝে এলো সিরহান। সামান্য চেঁচামেচি কর্ণপাত হতেই উঠে এসেছে। সারিনকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে? কিছু না, তুই যা রেওয়াজ কর। কি রে রুহি, ঝগড়া করছিলে কেন? রাগী চোখে সারিনকে দেখলো এবার, তারপর বলল, দেখ, তোগো লগে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার বিষয় নাক গলাবি না। কষ্ট পেল সিরহান। বরাবরই অপমান করে রুহি। সারিন ফেলফেল করে তাকিয়ে আছে। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। রুহি ভুল পথে পা বাড়িয়েছে। রাতে চায়ের আড্ডাতে যোগদানের জন্য ডাকলো মৃদুল। ছেলেটার ব্যবহার সিরহানকে মুগ্ধ করছে, অথচ কিছুদিন আগেও ছেলেটাকে খারাপ বলে জেনে এসেছে। মৃদুল বলল, কাউকে ভালোবেসেছো সিরহান? ভালোবাসা? না ভাই, ভালোবাসা আমি নাই। তাহলে কখনো বেশো না, এটা অনেক দহন দেয়। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত ভাই? আরে না, তেমন কিছু না। শুনলাম দুদিন বাদে নাকি সদরে যাচ্ছ। হ্যাঁ ভাই, দোয়া করবেন। তা করব, যেটা বলার জন্য ডাকাবো। আমার সাথে যেও সদরে, আমিও যাব। আচ্ছা ভাই, আপনি যা বলবেন। কয়েক মুহূর্ত গল্প হলো দুজনে। সদরে যাওয়ার জন্য বের হবে সিরহান। সেই কারণে কাক ভরে উঠেছে সারিন। ভাইকে রুটি আর আলু ভাজি করে খাইয়ে দিল। সাথে দুটো রুটি আর ভাজি টিফিন বক্সে পুরে দিল। রাস্তায় ক্ষুধা পেলে খেয়ে নিস ভাইয়া। আচ্ছা, আমি যাচ্ছি রে। দাঁড়া, আমি এগিয়ে দেই। ঠিক আছে। বাবার থেকে বিদায় নিয়ে বের হলো সিরহান। মায়ের মতো উপদেশ দিচ্ছে সারিন। তা দেখে মুখ টিপে হাসলো ছেলেটি। বলল, আচ্ছা, আমি সব মেনে চলবো। খেয়াল রাখিস ভাইয়া, একা একা যাবি, ভয় লাগছে। একা না তো, আমার সাথে মৃদুল ভাইও যাবে। মৃদুল নামটি শোনা মাত্র বুকের ভেতর ধক করে উঠল। পা দুটো আটকে গেছে যেন। সিরহান বলল, কি রে, থেমে গেলি কেন? না মানে, কি মনে করছিস? আয়, দেরি হচ্ছে তো। মেয়েটাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে সিরহান। বাসের গায়ে হেলান দিয়েছিল মৃদুল। অদূরে সারিনকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। সিরহান বলল, এখনই বাস ছাড়বে? একটু পর। আচ্ছা, তাহলে চলো। তুই যা সারিন। মাথা ঝাঁকালো সারিন। মৃদুল তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। সারিন যত এগোচ্ছে বুকটা তত ক্ষতবিক্ষত হচ্ছে। বাসের হর্ন বাজতেই মৃদুল বাসে উঠে পড়ল। সিরহান গলা পরিষ্কার করার জন্য কিছু খাচ্ছে, গাছের বাকলের মতো। তা দেখে হাসলো মৃদুল। বলল, গায়ক হয়ে বলে যাস না আবার। কিছু বলেন ভাই? বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল সিরহান। ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। মৃদুল তার স্মার্টফোনে কিছু একটা দেখছে। সিরহান বলল, কত দূর এসছি আমরা? ছেলেটার কণ্ঠে চমকে গেল মৃদুল। ভূত দেখার মতো চমকাতে দেখে কিছুটা অবাক হলো সিরহান। মুখে বলল, কত দূর এসছে? এই তো কাছেই, শহরে প্রবেশ করে নিয়েছি। কথা শেষ হওয়ার ফুরসত পেল না, তখনই বাস থামানো হলো। মৃদুল বলল, চল কিছু নাস্তা করে নেই। সারিন খাবার পাঠিয়েছে। পুরো পাগল মেয়েটা, সেই কোন সকালে উঠে রান্না করছে। আপনি খাবেন ভাই? ছেলেটা যেন এই কথারই অপেক্ষা করছিল। সিরহানের হাত থেকে কেড়ে নিল বক্সটা। হো হো করে হেসে উঠল সিরহান। পেট ভরা থাকাতে অর্ধেক রুটি খেলো সিরহান। বাকিগুলো গপ গপ করে খেয়ে নিল মৃদুল। যেন এত সুস্বাদু খাবার জীবনেও খায়নি সে। মৃদুল কিছু বিশেষ দরকারে এসেছে। সিরহানকে নামিয়ে দিয়ে চলে গেল। মেয়েটা থাকলেও সিরহানের গায়ের পোশাক হাবাদের মতো। সে কারণেই গেট দিয়ে প্রবেশ করতে দিল না দারোয়ান। সিরহান বলল, আপনি সানি স্যারকে ডাকুন। আরে এভাবে কাউকে ডাকা যাবে না। আমার কাছে কার্ড আছে। দেখি আপনার কার্ড। ব্যাগ থেকে কার্ড বের করে দিল সিরহান। নাক মুখ কুঞ্চিত করলো দারোয়ান। বলল, যান ভেতরে, আজকাল স্যার দেখি গাইয়াদের সাথে সাক্ষাৎ রাখছে। দারোয়ানের মুখ থেকে এমন ধারার কথা শুনে কষ্ট হলো সিরহানের। তবে কিছুই করার নেই। ভাগ্য বড় অদ্ভুত। গুটগুটে আদা রুমটিতে প্রবেশ করলো সিরহান। রকিং চেয়ারটা দুলছে, এর মানে কেউ বসে আছে সেখানে। সিরহান ধীর কণ্ঠে বলল, স্যার, আমি সিরহান। ঠকঠক আওয়াজ হলো। সিরহান কি করবে বুঝলো না, শুধু এগিয়ে গেল কয়েক পা। আবার আওয়াজ হলো, আরেকটু এগিয়ে গেল। শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল, স্যার, আমাকে আসতে বলেছিলেন আপনি। হঠাৎ করেই দরজাটা লক হয়ে গেল। সে শব্দে ঘুরে তাকালো সিরহান। ঠিক তখনই ঘাড়ে শীতল স্পর্শ পেল সিরহান। ফিসফিস একটি কণ্ঠ শুনতে পেল,
যার দরুন চিকন ঘাম দিয়ে উঠলো ওর শরীর। লাইট অন হতে একটি মেয়ে খিলখিল করে হাসতে লাগলো। অবাক হচ্ছে সিরহান। মেয়েটিকে খবরের কাগজে দেখেছিল, বর্তমান সময়ে একটি আইটেম সং লিখে আলোচনায় এসেছে। সিরহান বলল, আপনি? হ্যাঁ আমি শিরহান, রাইট? হুম। বাই দ্য ওয়ে, আমি মজা করতে পছন্দ করি। আপনি ভয় পেয়েছেন? কিছুটা। আচ্ছা বসুন। কিন্তু জানি স্যার। আরে বসুনই না। অস্বস্তি হলেও বসলো সিরহান। মেয়েটার পরনে ওয়েস্টার্ন, কি স্মার্ট দেখতে। এবার খুব লজ্জা লাগছে ওর। জাহান বলল, আপনি সহজ হন প্লিজ। আপনার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে, আগেই শুনেছিলাম, তাই সানি আঙ্কেলকে আপনার গ্রামে কথা বলতে পাঠিয়েছিলাম। আচ্ছা। বলেই থামলো সিরহান। ওর সব গোলমাল লাগছে। জাহান সেটা বুঝতে পেরে বলল, মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখতে পাবেন, অভ্যাস করে নিন। ম্যাডাম, আমি কি অডিশন দিতে পারবো? অবশ্যই পারবেন, আমি আপনাকে সাহায্য করব। থ্যাঙ্কস ম্যাম। মৃদু হাসলো জাহান। একজন লোক এসে 2 কাপ কফি দিয়ে গেল। কফি চুমুক দিতেই তিক্ততায় ভরে উঠল সিরহানের মুখ। ম্যাডাম, উনি বোধহয় চাতে তিক্ত কিছু মিশিয়ে দিয়েছেন। এটা কফি, আর এটা তিক্তই হয়। কফি তিক্ত হয়? আসলে আমি কফি খাইনি কখনো। ছেলেটার সহজ উত্তরে খুশি হলো জাহান। কফির বদল করে চা এনে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে সিরহান বলল, বাহ, এই তো কত শান্তি। কফি খেলে গলাও তিক্ত হয়ে যাবে। ওর কথায় মৃদু হাসলো জাহান। সিরহানের গলায় কিছু একটা আছে যা ওকে মুগ্ধ করেছে। জাহান কল করে সানিকে আসতে বলল। 10 মিনিটের মাথায় সানি এসে হাজির। সানি বলল, আরে সিরহান, কেমন আছো? ভালো স্যার, আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো। কেন, জাহান বুঝি তোমার সাথেও দুষ্টুমি করেছে? হ্যাঁ। হু হু করে হাসতে লাগলেন সানি। জাহানের পাশে বসলেন। জাহান এমনই, বয়সটা যতই হোক বাচ্চা বাচ্চাই থাকে। প্লিজ আঙ্কেল, আমি অতটাও বয়সী নই। গুনে গুনে 23 বছরে পদার্পণ করলে আজ। ম্যাডামের জন্মদিন আজ? হ্যাঁ। জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। থ্যাঙ্কস। 3 জনের মাঝে কিছুক্ষণ খোশ গল্প চলল। জাহানের বয়স সিরহানের থেকে কয়েক মাস বেশি, তবে দেখে বোঝা যায় না। কি বলবে, মেয়েটা 22 বছর পূর্ণ করে ফেলেছে। লোকে বলে নারী 20তেই বুড়ি, আর সিরহানের কাছে গিয়ে বলি মনে হলো নারী 22এও কিশোরী। সিরহানের সাথে কথা বলতে বলতে এতটা সময় পার হয়ে যাবে ভাবতেও পারেনি জাহান। কপালে হাত দিয়ে বলল, হাই রে, আমি তো ভুলেই গেছি। দেখো তো কতটা সময় পার হয়ে গেল। আপনি এখন চলে যাবেন? হ্যাঁ আসছি। ব্যাগটা কাঁধে নিয়ে একটু ঝুঁকলো জাহান। বলল, বাই দ্য ওয়ে, তোমার পোশাক দেখে হাবা মনে হলেও তুমি ভেতর ভেতর বেশ চঞ্চল। আই লাইক ইট। কৃতার্থ হলাম। শব্দ করে হাসলো জাহান। সিরহানকে বিদায় জানিয়ে বেরিয়ে আসলো। তুহিন কল করেছে, এই ছেলেটাকে পাগলই করে দিবে। সিরহানকে থাকার জন্য একটি ঘর দেওয়া হলো। মূলত জাহানই ওর সমস্ত দায়িত্ব নিয়েছে। মেয়েটার অল্প বয়সে এমন সফলতা যেন আজকাল একটু বেশি সাড়া ফেলে দিয়েছে। পাশের বাসা থেকে হাইটেম সং এর সুর বেশি আসছে। একজন স্টাফ এসে বললেন, স্যার আপনার খাবার তৈরি, আপনি কি এখন এই লাঞ্চ করবেন? জি, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। লোকটা চলে গেল। ব্যাগ থেকে কয়েকটা কাপড় বের করলো সিরহান, ময়লা আর পুরনো কাপড়। দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা। পর মুহূর্তেই মনে হলো দেরি হয়ে যাচ্ছে, তাই দ্রুত আশ্রমে চলে গেল। বাথটব থাকলেও এর ব্যবহার জানে না ও, তাই বাথটবে টাচও করলো না। কেবলই ট্যাপ ছেড়ে মগ দিয়ে গোসল করে নিল। এতেই যেন সমস্ত ক্লান্তি ছড়ে স্বস্তি দেখা মিলল। তুহিনের সাথে হেসে হেসে কথা বলছে জাহান। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক রয়েছে। সেদিকে বেশি সময় তাকালো না সিরহান, শুধুই মনোযোগ দিল আওয়াজে। একটু পর অডিশন শুরু হবে। অডিশনের ডাক পড়লে দ্রুত যেতে হবে। জাহান এসে বলল, তুমি কিছু নিবে? না ম্যাম। আচ্ছা, মন দিয়ে গাইবে। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। জাহান, তুহিনের ডাকে সাড়া দিয়ে চলে গেল জাহান। সিরহানের ভিতর থেকে কেবলই কয়েকটা দীর্ঘশ্বাস এলো। প্রচন্ড মনে পড়ছে সারিনকে। না জানি মেয়েটা কেমন আছে। সকাল থেকে কয়েকবার শাহিদের নাম্বারে কল করেছে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। ঘোষণা হতেই ধর্মড়িয়ে উঠল সিরহান। মাথাটা ঠান্ডা করে অডিশনের মঞ্চে এলো। সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে গেল। সেই হাসির কারণ বুঝতে পারল না সিরহান। একজন বিচারক বললেন,
কোনো শোতে আসতে একটু জামা কাপড়ের দিকে খেয়াল রাখতে হয়, জানো না তুমি? এমন পোশাক কেন? লজ্জা পেল সিরহান, মাথাটা নিচু করে বলল, দুঃখিত স্যার। ওকে, গাও। প্রচন্ড লজ্জার জবাব হতে পারে গান, তাই নিজেকে কয়েক সেকেন্ড স্থির করে রাখলো। পর মুহূর্তেই বিখ্যাত এক গান গাইতে লাগলো। সিরহানের একটি ভালো গুণ রয়েছে, কোনো গান একবার শুনলেই বেশ অনেকখানি রপ্ত করে ফেলে। বিচারকরা যেন হা হয়ে গেল। যিনি সিরহানকে কাপড়ের জন্য কথা শোনালেন তিনি ছুটে এলেন। মলিন নোংরা কাপড়কে তুচ্ছ করে জড়িয়ে ধরলেন সিরহানকে, বললেন, ওয়াও, গ্রেট ভয়েস। আমি তো ভাবতেই পারছি না এতদিন কোথায় ছিলে তুমি। ধন্যবাদ স্যার। বিজয়ী হও ছেলে। কৃতজ্ঞতার চোখে তাকালো সিরহান। গানটা গাওয়ার সময় বুকটা ধরফর করছিল। মাঝের একটা লাইন গাওয়ার সময় জাহানের মুখটা ভেসে উঠেছিল। কেন এমন হলো? বের হতেই সিরহানকে জড়িয়ে ধরলো জাহান। অবাক হলো, সাথে বেশ কিছুটা লজ্জাও পেল। জাহান বলল, গ্রেট, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি জানি মিউজিক ইন্ডাস্ট্রি একটা ভালো কণ্ঠ পেতে চলেছে। কি বলো তুহিন? হ্যাঁ, তেমনটাই। তবে সিরহান, একটু কস্টিউমের খেয়াল রেখো, না হলে আবার অপমান হবে। তুহিন, ছাড়ো তো। তুহিনের নাকের ডগা লাল হয়ে গেছে। জাহানের কথায় অপমান বোধ হলো ওর, তাই দ্রুত গতিতে স্থান ত্যাগ করলো। জাহান বারবার প্রশংসা করছে সিরহানের। ছেলেটার বুকে প্রশান্তির ছায়া। বারবার সারিনের মায়াবী মুখের কথা মনে হচ্ছে। মেয়েটা যদি এখানে থাকতো। শাহিদের নাম্বারে কল করেও কোনো গতি হলো না। বেশ চিন্তায় পড়ে গেল। এরই মধ্যে মনে পড়লো মৃদুলের কথা। ছেলেটাই যেন একমাত্র ভরসা ওর। মৃদুলের নাম্বারে কল দিয়ে বলল, হ্যাঁ ভাই, আপনি কি গ্রামে নাকি শহরে? আমি তো গ্রামে এসে গেছি, কেন কোনো সমস্যা হয়েছে? না ভাই, আসলে শারণীর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। বাবুর নাম্বারটাও বন্ধ, বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। মৃদুল থেকে এমনটা আশা করেনি সিরহান। চোখ থেকে না চাইতেও জল গড়িয়ে পড়ল। চিন্তিত মুখে সারিনের বাসার সামনে উপস্থিত হলো মৃদুল। এক বালতি বাসন নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে। মুখটা কেমন ফ্যাকাশে। ধীর পায়ে উঠানে প্রবেশ করলো মৃদুল। সারিন। মৃদুলের কণ্ঠে বুকের ভেতর যেন ঢেউ নেমে গেছে। পায়ের ভেতর গুজিয়ে গেল শিকড়। সে কারণে একটুও নড়াচড়া করতে পারছে না। এগিয়ে এলো মৃদুল, ফোনটা বাড়িয়ে বলল, তোমার ভাই। মৃদুলের মুখে তুমি শব্দটা একেবারেই বেমানান। কেন যেন রাগ হলো মেয়েটার। বটকট পায়ে চলে গেল। এমনটা আশা করেনি মৃদুল। ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে গেল শাহিদের কাছে। ফাইনাল রাউন্ডে ওঠার জন্য আজকেই শেষ গান। বেশ কিছু ধাপ পেরিয়ে এসেছে সিরহান। প্রশংসা যেন সকলের মুখে মুখে। সিরহানকে নানান প্রশ্ন করলো জাহান। কথা বলার সময় মেয়েটা লাজুক হাসছে। সিরহান বলল, আপনি খুব বেশি খুশি হলে লাজুক বর্ণ ধারণ করেন? হ্যাঁ, লক্ষ্য করেছো? হুম। আসলে তোমাকে নিয়ে আমি খুবই পজিটিভ। হরফ করে বলতে পারি তুমি জিতবেই। গাড়ি থেকে নেমেও অনেক ধরনের পরামর্শ দিল জাহান। যাওয়ার পূর্বে এক পলক তাকালো সিরহান। খুশিতে ওর চোখে পানি এসে গেছে। মানুষ বুঝে এমনও হয়। বিচারকের আসনে বসে আছে বিখ্যাত মিউজিক আর্টিস্ট রজনী সেন আর সাব্বির রহমান। বিভিন্ন গণমাধ্যমে এই দুইজনকে নিয়ে নানান নিউজ করা হচ্ছে। শোনা যায় এরা প্রণয়ের সম্পর্কে আবদ্ধ। তবে মিডিয়া জগতে এই প্রশ্ন এড়িয়ে যান ওনারা। রজনী সেন কথায় কথায় ঢলে যাচ্ছেন সাব্বিরের গায়ে। সাব্বিরও রজনীকে আগলে ধরছে, যা দৃষ্টিতে লাগে। হোস্ট এসে বললেন, আমাদের আজকের প্রতিযোগী আহমেদ শিহরান। করতালি সহ সবাই উঠে দাঁড়ালো। কিছুদিনই সিরহানের ফ্যান ফলোয়ার হয়ে গেছে, যদিও এগুলো এখনো টেলিকাস্ট হয়নি। তবে অডিয়েন্স যারা আছে তারা সবাই ওর ফ্যান। প্রফেশনাল সিঙ্গারদের মতো হাত নাড়িয়ে সকলকে বসতে বলল সিরহান। রজনী নিজের চুল ঠিক করে বললেন, তো সিরহান, কোন গানটা শোনাবে আজ? পুরোনো দিনের একটি গান চেষ্টা করব। ওহ নাইস, শুরু করো। মাইকটা ধরলো সিরহান। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেললো। কারো মুখ ভেসে আসতেই চোখ খুলে ফেললো। নিচ থেকে জাহান গান গাওয়ার জন্য ইশারা করছে। সিরহান গাইতে শুরু করলো। গান শেষ হতেই সবাই দাঁড়িয়ে গেছে। সকলের চোখে পানি চিকচিক করছে। না বলা কথার নীল বেদনা যেন আজ সকলের চোখে ধরা পড়ে গেছে। এতটা মায়া আর অভিমান দিয়ে গানটা গিয়েছে যে সিরহান নিজেও কেঁদে দিয়েছে। অসাধারণ ব্যক্তিত্বের জাহান কাঁদছে। ভাবতেই তার ছিল হাসলো তুহিন। সবাই নিজেদের সামলাতে অনেকটা সময় নিল। মঞ্চ থেকে নেমে এসে মাথা নিচু করে রইল সিরহান। ভালো লাগছে না কিছু, সবকিছু এলোমেলো লাগছে ওর। পিঠে শীতলে স্পর্শ পেতেই কেঁপে উঠল। জাহান বলল,
প্লিজ মুড অফ রেখো না। আমি ঠিক আছে ম্যাম। তা তো দেখতেই পেলাম, এত আবেগ কেন তোমার মাঝে? জানি না, শুধুই গিয়ে দিলাম। কেন এমন হলে আমার জানা নেই। শিরহান, মেয়েটির আকুল বাড়া কণ্ঠ এক মুহূর্তের জন্য থামিয়ে দিল ওকে। চেহারার রং কেমন বদলে গিয়েছে। উঠতে গেলেই হাত ধরে ফেললো জাহান। ঠিক তখনই ঘোষণা দেওয়া হলো ফাইনাল রাউন্ডে কে যাবে। এটার ফলাফল জানানো হবে পরে। জাহানের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। রেগে বলল, মানেটা কি? এমন তো নিয়ম নেই। কোথা থেকে হন্তদন্ত হয়ে আসলেন সানি। বললেন, আসলে জাহান, আমিও বুঝতে পারছি না এমন কেন করছেন এরা। আঙ্কেল আসুন তো কথা বলে আসি। লাভ নেই, ওদের কাছে যাওয়ার সুযোগ নেই এখন। শিট। মাথায় হাত দিয়ে হতাশা সুরে জাহান বলল, জানি না কি হচ্ছে, আমার মন কুডাকছে আঙ্কেল, কোনো অনর্থ না ঘটে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে জাহানের। অনুষ্ঠানের আয়োজকদের সাথে তর্ক করে চলেছে অবিরত। সানি চেয়েও পারছেন না থামাতে। তর্ক দেখে ছুটে গেল সিরহান। জাহান জোরে জোরে বলছে, আমি এই শোয়ের বিরুদ্ধে মামলা করব। মানেটা কি? এভাবে কেমন করে বাদ দিতে পারেন ওকে? দেখুন ম্যাম, আমরা একটা নিয়মে আবদ্ধ। অন্ততপক্ষে এইচএসসি পাস যোগ্যতা লাগবে ওনার। বিদেশের মাটিতে পরবর্তী আয়োজন এভাবে পসিবল না। যোগ্যতা মাই ফুট, এমন কোনো নিয়ম নেই আপনার। কি করে তৈরি করতে পারেন? পাশে দাঁড়িয়ে সমস্ত কথা শুনল সিরহান। মেয়েদের মতো চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। আজকাল যেন নিজেকে শূন্য মনে হয়। হাতের তালুতে চোখ মুছে নিয়ে বলল, আপনি চলে আসুন ম্যাডাম, আমার মতো কারো গায়ক হওয়ার যোগ্যতা নেই। শিরহান, তুমি বুঝতে পারছো না এরা টাকা খেয়েছে? থাক না ম্যাডাম, আমি ছাড়বো না ওদের। আমি চাইনি শোতে থাকতে। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। মলিন হাসলো সিরহান। জাহান অবাক চোখে তাকিয়ে। মেয়েটার চোখ অদ্ভুত ভাবে লাল বর্ণ ধারণ করেছে। বড় বড় চোখে যেন একরাশ বিষণ্ণতা মেখে গেল। সানি বললেন, জাহান, এখানে আর ঝামেলা করে লাভ নেই। কিন্তু আঙ্কেল, এটা অনুচিত হলো। এভাবে ওরা। বাদ দাও জাহান, শুধু শুধু কিছু তামাশা হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি চলে আসুন। শিরহান, আমি অবাক হচ্ছি তোমায় দেখে। তোমার স্বপ্ন এত সহজে কেমন করে ছেড়ে দিচ্ছ? আমি এসব বড় করি না, আর আমি এই অবধি আসতে পেরেছি, এটা অনেক। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঘাড় ফিরিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে যায় সিরহান। বুকটা ফেটে যাচ্ছে ওর। গলায় যেন অনেক কথা আটকে আছে। সামান্য শিক্ষার যোগ্যতা দেখিয়ে ওকে বাতিল করে দিল। আগে কেন করেনি তাহলে? গ্রামে ফিরে আসে সিরহান। চেহারা মলিন আর বিক্ষিপ্ত, তবে চিরচেনা মাঠঘাট দেখে স্বস্তি হয়। কত সুন্দর এই গ্রাম আর গ্রামের মানুষ। শহরের মতো জটিল নয়। বড্ড আফসোস হয় সিরহানের। কেন এই বিশালতা ছেড়ে অন্ধকার শহরে গিয়েছিল ও? আরে সিরহান, যে এত দ্রুত ফিরে এলি? এত দ্রুত কোথায় মৃদুল ভাই? 7টা দিন তো অনেকটা সময়। তা ঠিক, তবে গায়ক হওয়ার কি হলো? সবার কপালে কি শোক সয়? বেধিলিপি তো আগে থেকেই সাজানো। আরে দেখ, এসব কিচ্ছু না, এগুলো ফাউ কথা। চেষ্টাই সফলতা। সত্যি কি তাই মৃদুল ভাই? তবে আমার চেষ্টা কি কম হয়ে গেল? সিরহানের কথা একটু চমকালো মৃদুল। শব্দ ভান্ডার থেকে সঠিক উত্তরটি পেল না ও। সিরহান মলিন হেসে বলল, আজকাল এই গ্রামে থাকছেন নাকি? আরে হ্যাঁ, আব্বার কিছু জমি আছে না, সেগুলি দেখাশোনা করছি। তার উপর রাজনীতি তো রয়েছেই। আচ্ছা, তো শোনো, একদিন আমাদের আড্ডাখানায় আসো, জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হবে। শারিনকে ছাড়া খাওয়া দাওয়া? ওকেও নিয়ে এসো, তবে আমার কথা বলো না, তাহলে আসবে না। একটু চমকালো সিরহান। মৃদুল যেন কিছু একটা বুঝতে পারলো। হাসতে হাসতে বলল, আমাকে দেখলেই ভুলে যায়। আসলে সেদিন মজা করেছিলাম না? ও হ্যাঁ, আসলে পাগলি বোনটা আমার। তো আসছি মৃদুল ভাই। এসো। সিরহান পা বাড়ালো। ভেতরটা কেমন করছে। 7 দিনে 4 বার প্রশংসিত হয়েছে ও। সেই সুবাদে বেশ অনেকগুলো টাকাও পেয়েছে। গায়ক নাই বা হতে পারলো, তবে ছোট ছোট স্বপ্ন তো পূরণ হতেই পারে। সিরহানের খুব ইচ্ছে ছিল নিজে উপার্জন দিয়ে পরিবারের জন্য কিছু কিনবে। তাই সকলের জন্য উপহার নিয়ে এসেছে। উঠান ঝাড়ু দিচ্ছিল সারিন। অদূরে সিরহানকে দেখেই ছুটে এলো। ঝাপটে ধরে বলল, কেমন আছিস ভাই? ভালো আছি, তোরা কেমন আছিস? তোকে ছেড়ে কি করে ভালো থাকি বল? দূর পাগলি, আমার ছেড়ে কেন ভালো থাকবে না? 2 দিন বাদে বিয়ে দেব, তখন কি সর্বক্ষণ তোর পাশে পাবি ভাইয়াকে? আমি বিয়ে করব না। কথাখানা বলেই সিরহানের বুকে মাথা রাখলো সারিন। মেয়েটার মাথায় হাত বুড়িয়ে মলিন হাসলো।
গুনে গুনে 15 বছর পেরিয়েছে সারিন। 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী। আজ বাদে কাল বিয়ে তো দিতেই হবে, তাই না? সারিনের হাতে একটা প্যাকেট দিয়ে সিরহান বলল, একটা জামা এনেছে, দেখ তো পছন্দ হয়েছে কিনা। জামাটা বের করলো সারিন। সুতোর ডিজাইন করা বেশ সুন্দর জামাটা। হাসি হাসি মুখ করে বলল, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, তোর পছন্দ অনেক সুন্দর। সত্যি তোর ভালো লেগেছে? ভালো লাগবে না কেন? তুই এত যত্ন করে এনেছিস আমার জন্য, সত্যিই খুব সুন্দর। এখনই পরে আসছি আমি। মৃদু হাসলো সিরহান। মনটা পুরো পাগল। বিছানা ছেড়ে আরেকটা ব্যাগ নিল সিরহান। এখানে রুহির জন্য জামা আছে। হাজার হোক রুহি তো ওর বোনই হয়। বাবা কিংবা সে কেউই রুহিকে পর বলে মনে করে না। অথচ রুহি বিপরীত। সুমনের সাথে কথা বলছিল মেয়েটা। তখনই ঘরে প্রবেশ করলো সিরহান। প্রচন্ড বিরক্ত হয়ে রুহি বলল, কি চাই? তোর জন্য একটু উপহার এনেছে। উপহার? হ্যাঁ দেখ। সিরহানের থেকে উপহারটা হাতে নিল রুহি। প্যাকেট খুলেই বলল, তোর উপার্জিত টাকাই কেনা বুঝি? হ্যাঁ, পছন্দ হয়েছে তোর? জামাটার দিকে এক পলক তাকালো রুহি। সিরহানের চোখে আগ্রহ। ছেলেটার ধারণা করেনি এমনটা করবে রুহি। জামাটা সিরহানের মুখে ছুড়ে দিল। সিরহান যেন আকাশ থেকে পড়েছে। রুহি বলল, তোর মতো ফকিরের কেনা জিনিস আমি পড়ি না। যা তো, যত সব ফালতু। সিরহানের বুকের বাঁ পাশে মোচড় দিয়ে উঠল। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। একেই বুঝি সদ্গুণ বলে। ভাইয়া, এই ভাইয়া কোথায় তুই? সারিনের কণ্ঠ কর্ণপাত হতেই চোখ মুছল সিরহান। আজকাল বড্ড বেশি আবেগী হয়ে যাচ্ছে ছেলেটা। কথায় কথায় চোখ দিয়ে নোনা জলের ধারা নামে। সারিন কাছে এসে বলল, দেখ তো আমায় কেমন লাগছে। খুব সুন্দর লাগছে আমার বোনকে। দারুণ হাসলো সারিন। সিরহান বলল, যা গোসল করে তৈরি হয়ে নে। কোথায় যাব? এক জায়গায় নিয়ে যাব। এখন যাব না কোথাও। আহা বোন আমার, এমনটা করে না। যাচ্ছি। সারিন চলে গেল। সিরহান ধীর পায়ে গিয়ে রমিজার ঘরে উপহার রেখে এলো। শাহিদ খাটে শুয়ে আছেন। আজকাল কাজকর্ম করতে পারছেন না। শরীর প্রচন্ড দুর্বল। বাবার মাথায় হাত বুলিয়ে ডাকলো, বাবা, ও বাবা। ছেলের আদুরে কণ্ঠে চোখ মেলে তাকালেন শাহিদ। একটা প্যাকেট এগিয়ে দিয়ে সিরহান বলল, তোমার জন্য, আমার উপার্জনের টাকায়। শাহিদ কথা বলতে পারলেন না। শুধুই চোখ থেকে দুফোঁটা অশ্রু নেমে গেল। শাহিদকে জড়িয়ে ধরলো সিরহান। বুকটা চলছে। এই বুঝি শাহিদের দম বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর জীবন এত কম কেন হয়? বিদেলিপির বেশি বুঝি সত্যি কিছু হয় না। গায়ে প্রসাদনী মাখছে সিরহান। তা দেখে সারিন বলল, বাহ, আজকাল দেখছি গায়ক গায়ক ভাব হয়ে গেছে। হবে না কেন? তাও ঠিক, তবে এই রূপ দিল কে? জাহান ম্যাডাম, উনি খুব ভালো বুঝলি। এইসব জামা কাপড় প্রসাধনী উনি দিয়েছেন। বাহ, বেশ প্রশংসা করা হচ্ছে। তা অন্য কিছু হয় নাকি? মেয়েটার কথায় ঘুরে তাকালো সিরহান। কপালে ভাঁজের ছাপ। সারিন মুখ টিপে হাসছে। সিরহান বলল, মজা হচ্ছে আমার সাথে? জানিস উনি আমার বড়। ওহো, মিস হয়ে গেল রে। পাকামো শেষ? না, হয়নি, আরো বাকি। অদ্ভুত তো। তোরই তো বোন। তোর পাগলামি যাবে না? না ভাইয়া, তুই যতদিন পাশে থাকবি আমি সব সময় এমন করব। কথা শেষে খিলখিল করে হাসতে লাগলো সারিন। সে শব্দ যেন কারো বুকে আঘাত করে যাচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে। দরজা দিয়ে মেয়েটির উজ্জ্বল হাসি উপভোগ করলো কেউ একজন। রাগে নাকের ডগা ফুলিয়ে রেখেছে সারিন। মুখ টিপে হাসছে মৃদুল। বারবার চোখাচুকি হতেই লজ্জা পাচ্ছে মেয়েটা। সিরহান ওর এমন অবস্থা দেখে বলল, কি হয়েছে? কিছু না। খাবার ভালো না? ভালো। খা তাহলে। খাবারের হাত দিল সারিন। সিরহান সকলের সাথে কথা বলছে আর খাবার খাচ্ছে। আলগোছে পাশে এলো মৃদুল। সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, তুই শাড়ি পরিস না কেন? শাড়ি পরার অভ্যেস করবি, জামাতে বাচ্চা বাচ্চা লাগে। খাবারের লোকমা মুখে তুলল সারিন। মৃদুল আবারও বলল, তোরে কিন্তু আমার ঘরেরই বউ বানাবো। তুই এই বুকে মাথা রেখে শুয়ে থাকবি। ছেলেটার এমন কথায় কাশি উঠে গেল সারিনের। চোখ ঘুরিয়ে তাকালো সিরহান। মৃদুল পানি এগিয়ে দিয়ে বলল, কিরে মন কোথায় রাখিস? ঠিক করে খা। খাবার সামনে রেখে আকাশ কুসুম কল্পনা করে বন্ধ করবো। ছোট করে উত্তর করলো সারিন। কিছু বলতেও পারছে না। মৃদুলের বেশ আনন্দ হচ্ছে। আরেকটু চালাতে পারলে ভালো লাগতো। মুখে কুলু পেটে খাবার মুখে তুললো সারিন। সেই সুযোগটাই কাজে লাগালো মৃদুল। ঝড়ের গতিতে উঠে মেয়েটার গালে চুমু খেলো। সারিন নির্বিকার হয়ে তাকিয়ে। মৃদুল দ্রুত উঠে গেল।
বাইরে এসে লম্বা লম্বা শ্বাস ফেলল, যেন কলিজায় পানি নেই। খাবার খেয়ে আড্ডায় মজেছে সিরহান। মৃদুলের কিছু চেলা রয়েছে যাদের সাথে খেলাধুলা করতো সিরহান। সারিন দিয়ে কণ্ঠে বলল, আমি যাচ্ছি। যাবি? আচ্ছা, তাহলে সাবধানে যাস। মাথা নিচু করে যাচ্ছিল সারিন। ঠিক তখনই গাছের আড়ালে থেকে সারিনের হাত ধরে কাছে টেনে নেয় মৃদুল। মেয়েটার সাথে চোখে চোখ রাখতেই লজ্জায় লাল নীল হতে থাকে। প্রচন্ড প্রতিবাদী মেয়েটা যেন আজ বাঘহীন। মৃদুল বলল, রাগ করিস না রে সারিন, তোর রাগ অভিমান আমার সহ্য হয় না। বুকের মধ্যখানে কেমন যেন করে। ছাড়ুন। আমারে বিয়ে করবি? কেউ চলে আসবে মৃদুল ভাই, কলঙ্ক লাগাবেন না, দয়া করে ছাড়ুন। আগে বল আমার বউ হবি? কেন আপনার বউ হব? আমি তোরে ভালোবাসি, দেখ সব ছাইরা দিছি, তোর জন্য শুদ্ধ ভাষায় কথা বলি। তুই যা যা পছন্দ করস সব করি, সবাইরে সাহায্য করি। এখন আমার বউ হবি না তুই? না, হব না। কেন? রোজগার করেন, বিয়ের পর আমারে খাওয়াবেন কি? আমার বাপের কম আছে? তুই খাওয়া পড়ার চিন্তা করছিস রে মেয়ে? আপনার বাবার আছে, তবে আপনার নেই। বাবার টাকা উড়ানো আমার পছন্দ নয়। আচ্ছা বুঝলাম, তবে কি আমি রোজগার করলে আমার বউ হবি? হব। চেঁচিয়ে ওঠে সারিন। কোনো কিছুর পরোয়া না করে সারিনকে কোলে তুলে নেয়। নিষ্পলক তাকিয়ে থাকে সারিন। মৃদু কণ্ঠে বলে, ছাড়ুন, এদিকে কেউ আসলে সর্বনাশ হয়ে যাবে। এত সুখ সুখ লাগে কেন রে? আমার যে সুখে মরে যেতে ইচ্ছে করে। মরে গেলে হবে, আমায় বউ করবেন না? সারিনের মুখে এমন ধারার কথা শুনে তৃপ্ত হয় মৃদুল। ওকে নামিয়ে দিয়ে বলে, একবার বল ভালোবাসিস আমারে? না, বলবো না। বল না প্লিজ। বলবো না। প্লিজ। ছেলেটার এত আকুলতার পরেও সারিন কিছুই বলল না। মৃদুলের যেন অভিমান ঠেকে। তবে সে অভিমান সাইডে ফেলে দিয়ে মেয়েটার কাছে আসে, বলে, একটা চুমু খাবি আমায় প্লিজ? সারিনের আত্মা কেঁপে ওঠে। কাকা ঢোক গিলে কাছে আসে। কিছুটা নিচু হয় মৃদুল। চোখ বন্ধ করে সারিন এগিয়ে যায়। সন্তর্পণে ছেলেটার কপালে চুমু খায়। দুজনের রক্তে শিহরণ জেগে ওঠে। দুটি মনে একই কথা বলে, এত শোক শোক কেন লাগে? সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল সিরহান। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে ওর কাছে। কিছুক্ষণ তাকিয়ে আবার হাঁটা লাগায়। বেশি দূর যেতে পারে না, কারণ কেউ একজন ওর হাত চেপে ধরে। পেছন ফিরে অবাক হয়ে সিরহান বলল, ম্যাডাম? হ্যাঁ আমি। তোমার ট্যালেন্ট নষ্ট হতে দিব না আমি। কিন্তু ম্যাডাম, শোতে শেষ হয়ে যাবে আজ। যেখানে ইচ্ছে সেখানে যাক শো, সবগুলো টাকা খেয়েছে। শোনো, বাবা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমি বাবার সাথে কথা বলেছি তোমার বিষয়ে। বাবা বলেছে তোমাকে সাহায্য করবে। আমি যেতে চাই না ম্যাডাম, আমার আর গায়ে ঘর স্বপ্ন নেই। শিরহান, কামন শিরহান, এমন করে হার মেনে নিও না। নিজের মনকে শক্ত করো। গান তোমার আত্মা, সুর তোমার জাদু। এই শক্তিকে নষ্ট করো না। আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? আকাশ বাতাস এলোমেলো করে হলেও পারতে হবে। বেধিলিপি বদলানোর সাধ্য তো আমার নেই, তাই আমি মরিচিকার পেছনে ছুটবো না। শিরহান, তোমার মনে হচ্ছে না বিধিলিপির দোহাই দিয়ে তুমি নিজের ইচ্ছা শক্তিকে মেরে দিচ্ছ? একবার চেষ্টা তো করো, নিজের স্বপ্নকে মাটি চাপা দিও না। সিরহানের বুকটা খা খা করছে। কথা বলতে বলতে কাছে এলো জাহান। সিরহানের হাত মুষ্টিবদ্ধ করে অনুনয় করে বলল, প্লিজ অন্তত আমার জন্য আসো। চোখ বন্ধ করে নিল সিরহান। মেয়েটা বারবার সাহস দিচ্ছে ওকে। হাসি ফুটল সিরহানের মুখে। বলল, আমি যাব। সিরহানকে জড়িয়ে ধরে কথাটা বলল জাহান। ছেলেটার অন্তরে বসন্ত নেমে গেছে। হৃদয়ে কেমন ওঠানামা করছে। সারিন বেশ খুশি। ওর ভাই আবার সুযোগ পেয়েছে কিছু করার। কথাখানা ভাবতে ওর চিৎকার করতে ইচ্ছে হয়। একা একাই বকবক করছে আর কাপড় গুছিয়ে দিচ্ছে। দরজার আড়াল থেকে সব শুনতে পাচ্ছেন রুমিজা। ওনার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। কিছুতেই যেতে দিবেন না সিরহানকে। ওদের ভালো কখনোই চাননি উনি। কলের পাড়ে এসে অর্ধশোয়া হয়ে বসে পড়লেন। তারপরে শুরু হয় নাচ। চেঁচিয়ে চেঁচিয়ে বলেন তিনি, ওরে মা রে, আমার কোমরটা গেল রে, কেউ আমারে বাঁচা রে, ওরে আমার কোমর গেছে রে। রুমিজার এমন বিলাপে ছুটে আসে সারিন। প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়, তাই দ্রুত এসে ওনার বাহু চেপে ধরে। মৃদু সুরে বলে, কি যে করো তুমি, ওঠো, কিভাবে পড়লা? রুমিজা সেসব কথায় পাত্তা দিলেন না, বরং সহস্রগুণ বেড়ে গেল ওনার আর্তনাদ। পুকুর ঘাটে ছিল সিরহান। রুমিজার আর্তনাদে ছুটে এলো। কলপারে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেল ছেলেটা। বলল, কি অবস্থা হয়েছে? কেমনে পড়লে তুমি? আমারে কেউ বাঁচা,
কলের পাড়ে বাসন নিয়ে বসছিলাম, সাবানে পা পিছলাইয়া গেছে, আমি মনে হয় আর বাসুম না। ওরে মা রে! রুমিজার এমন আর্তনাদ শুনে পাড়া প্রতিবেশীরাও হাজির। সারিন বেশ কিছুক্ষণ থমে রইল। রুমিজার অভিনয় ধরতে পারেনি ও। সারিন আর সিরহান বেশ কসরত করে রুমিজাকে ধরে ঘরে নিয়ে গেল। পাশের রুম থেকে রুগ্ন কণ্ঠে শাহিদ শোধালেন, কি হয়েছে শালীন? কলপারে পড়ে গেছে মা, কেমনে? বাসন ধুতে গিয়ে। শাহিদের খারাপ লাগলো। মহিলা যতই খারাপ হোক না কেন, ওনার বিয়ে করা স্ত্রী তো। তেল গরম করে নিয়ে আসলো সারিন। রুমিজা বারবার আর্তনাদ করছে। চিন্তায় পড়ে গেল সিরহান। সারিনের দিকে তাকিয়ে বলল, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আচ্ছা, সাবধানে যাস। ছুটে গেল সিরহান। মাঠের পথে এসে চোখ দুটো আটকে গেল। খড়ের পালার কাছে বসে নোংরামিতে মেতে উঠেছে রুহি আর সুমন। চোখ দুটো ঘৃণায় ভরে উঠল। এগুলোকে ভালোবাসা বলে? ভালোবাসায় বুঝি নোংরা স্পর্শ থাকে? সিরহানের ধীর পায়ে এগিয়ে গেল। চোখ বন্ধ করে রুহিকে উঠিয়ে নিল। রুহি নিজেকে ছাড়াতে চাচ্ছে। বেশ কষিয়ে চড় মেরে দিল সিরহান। এতদিন ভাইয়ের দায়িত্ব ঠিক করে পালন করেনিও। রুহিকে আগিয়ে এই চড়টা দেওয়া উচিত ছিল। সিরহানের এমন রাগ দেখে সুমনে যেন ভয় পেল। পাশে ওর চেলা ছিল। চেলাকে নিয়ে ছুট লাগালো। এসব দেখে সিরহান বলল, এই অমানুষের সাথে প্রেম করিস তুই, যার মতলব শুধু শরীর স্পর্শ করা? তিনি একটা মেয়ে, আর মেয়েরা তো পবিত্র হয়। স্পর্শকাতর স্থানে স্পর্শ করার অনুমতি দিলে কিভাবে? লজ্জা করলো না? একবার বুকে ভয় হয় না? অমানুষ টাকা পয়সার এত লোভ! অনেক ছলনা করেও সিরহানকে আটকাতে পারলেন না রুমিজা। সারিন এক প্রকার চেঁচানো শুরু করেছে। মেয়েটার প্রখর বুদ্ধি বলা চলে। রুমিজার প্রতি যা মায়া ছিল সব যেন আজ হারিয়ে গেল। সিরহান পারছে না মেয়েটাকে সামলাতে। কলহের মাঝে উপস্থিত হয় মৃদুল। সারিনের অগ্নিরূপ দেখে অবাকই হয়। সিরহানকে কেমন করে আগলে রেখেছে মেয়েটা। মৃদুল চেঁচিয়ে বলল, সবাই শান্ত হন। কি হচ্ছেটা কি? এভাবে পরিবেশ নষ্ট করবেন না প্লিজ। সবাই থেমে গেল। রুমিজার দিকে এগিয়ে আসলো মৃদুল। বলল, কি চাচি এমন করেন কেন? ওরা তো আপনারই সন্তান। নিজ গর্ভে না হলেও তো মনুষ্যত্ব বোধ থেকে সন্তান। বিধিলিপি বলে একটা কথা আছে। আপনি হাজার চেষ্টা করেও এই বিধিলিপি বদলাতে পারবেন না, কারণ লিখিতভাবে আপনি ওদের মা, হোক সেটা সৎ মা। দেখো বাবা, কিছু বলার প্রয়োজন নেই চাচি। আমি শুধু আপনাকে বোঝালাম। সিনহানকে শহরে নিয়ে যাচ্ছি আমি সারিন এখানেই থাকবে যতদিন না অবধি আমি শহর থেকে ফিরি। শহর থেকে ফিরে ওরে আমার ঘরের বউ করে তুলবো। এতগুলো মানুষের সামনে এমন প্রস্তাব সারিনের বুকে ঝড় তুলে দেয়। মেয়েটা ওনার কোনা খামছে ধরে, যার কিছুই এড়ায় না মৃদুলের চোখে। সিরহান জড়িয়ে ধরে মৃদুলকে, তারপর বলে, ভাই, তুমি তোমার প্রান্তেই ফিরিয়ে দিলে, কিন্তু শারিন? ওর মতামত জানার প্রয়োজন নেই। আমার কথার দ্বিমত করবে না সারিন। কিরে, করবি নাকি? সকলের সম্মুখে মৃদুলের এমন কথায় থমকে যায় সারিন। কোথা থেকে যেন একরাশ লজ্জা এসে ভর করে ওর মুখে। হাসে মৃদুল। সবাই অবাক চোখে তাকিয়ে। চেয়ারম্যানের ছেলের সাথে সারিনের বিয়ে ভাবতে গা জ্বালা পোড়া হয় রুমিজার। দাঁতে দাঁত চেপে বসে থাকেন তিনি। বোনের মাথায় চুম্বন করে বিদায় জানায় সিরহান। শহরে এসে জাহানকে দেখতে পেল না সিরহান। সেই কারণে কিছুটা মন খারাপ ওর। 3 দিন পর এলো জাহান। চোখে মুখে প্রফুল্লতা। সিরহান কিছু বলার পূর্বেই ওকে জড়িয়ে ধরল। বুকের ভেতরে ধক করে উঠল সিরহানের। জাহান বলল, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আসবেই না। আমি 3 দিন আগে এসেছি। হ্যাঁ জানি, চলো এখনই বাবার সাথে দেখা করাবো। আচ্ছা। সিরহানকে নিয়ে বাসে আসে জাহান। মিউজিক ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত মানুষ জয়নুর শেখ। মেয়েকে প্রচুর ভালোবাসেন তিনি। সে কারণেই সিরহানের সাথে দেখা করবে বলে ঠিক করেছেন। বসার ঘরে বসে আছে সিরহান আর জাহান। মিনিটের মাঝে জয়নুল আসলেন। কুশল বিনিময় করে বললেন, তোমার প্রশংসায় পঞ্চমুখ জাহান, তা একটু শোনাও তো গান। হালকা কেশে গান ধরলো সিরহান। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। মুখে বলি তোরে যা, মনে বলে থেকে যা। মুখে বলি তোরে যা, মনে বলে থেকে যা। দূরে গেলে মন বুঝে তুই কত আপন।
পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল। গান শেষ হতেই হাততালি দিল জাহান। ওর চোখ মুখ যেন আত্মহারা হয়ে গেছে। ও বলল, দেখলে বাবা, শিহানের কণ্ঠ মানে ওয়াও। হ্যাঁ মামুনি, খুব সুন্দর কণ্ঠ। কথার মাঝে জাহানের কল এলো। জাহান বলল, ইস, আমায় যে যেতে হবে এখন। আচ্ছা তুমি যাও, আমি সিরহানকে পৌঁছে দিব। ওকে বাবা, লাভ ইউ। লাভ ইউ টু মামুনি। বাই শিহান। সিরহান মৃদু হাসলো। মাঝে একটা কথাও বলল না সিরহান। জয়নুল একটা সিগারেট ধরালেন। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বললেন, কত টাকা লাগবে? ওনার কথা বুঝতে পারলো না সিরহান, তাই বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। বললাম কত টাকা লাগবে। কিসের টাকা? সিরহানের কথা শুনে রেগে গেলেন জয়নুল। বসা থেকে উঠে দাঁড়ালেন। সিরহানও উঠে দাঁড়ালো। ভদ্রলোকের হঠাৎ করে এমন রেগে যাওয়ার হেতু পেল না ও। জয়নুল একটা ব্যাগ নিয়ে আসলেন। ব্যাগ থেকে টাকা ছুটতে লাগলেন তিনি। চেঁচিয়ে বললেন, আর কত টাকা লাগবে বলো, কত টাকা লাগবে তোমার? স্যার আমি বুঝতে পারছি না। না, বোঝার মতন এতটা বোকা ছেলে তো তুমি নও সিরহান। জয়নুলের আক্রমণাত্মক কথাটা শুনেই গা ঘিনঘিন করে উঠল সিরহানের। জয়নুল আবার বললেন, কত টাকা লাগবে প্লিজ নিয়ে যাও, আর আমার মেয়ের জীবন থেকে সরে যাও। স্যার আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে তোমার জন্য পাগলামি শুরু করছে, আর তুমি বলছো সম্পর্ক নেই? আশ্চর্য। আমি সত্যি বলছি স্যার। ভিখারি হয়ে চাঁদ ধরার শখ হয়েছে তাই না? ভিখারি শব্দটা শুনে সিরহানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। অপমান করে তাড়িয়ে দিলেন জয়নুল। সিরহান বুকে হাত দিয়ে মনে মনে বলল, আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই জাহান, তবু কেন হারানোর ব্যথা অনুভব হচ্ছে, এত কেন কষ্ট হচ্ছে আমার? রাস্তার ধার ধরে হাঁটছে সিরহান। তখনই গাড়ি থেকে নেমে এলো জাহান। সিরহানের বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে শিহান? বাবা তোমাকে পৌঁছে দেয়নি? আর এমন দেখাচ্ছে কেন? কথা বলছে না ছেলেটা। জাহান ব্যস্ত হয়ে যাচ্ছে। সিরহানের চোখের পানি দেখে আটকে উঠে মেয়েটা বলল, এই কি হয়েছে তোমার? ভাগ্য আমার বিরুদ্ধে ম্যাডাম। কি সব বলছো তুমি? স্যার আমাকে ভিখারি বলে বের করে দিয়েছেন। মেয়েটা দু পা পিছিয়ে গেল। মৃদু হাসলো সিরহান। তারপরেই বলল, স্যার আমাকে অনেক অনেক টাকা অফার করেছে যাতে আপনার জীবন থেকে সরে যায় আমি। আপনাদের মাঝে তো অন্য কোনো সম্পর্ক নেই, তবুও কেন আমার কষ্ট হচ্ছে ম্যাডাম? কেন কষ্ট হচ্ছে আমার? কথাটা বলতে বলতে কেঁদে উঠে সিরহান। জাহান কিছুটা অবাক হয়ে তখনই উল্টো পথে হাঁটা লাগায়। সিরহান বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, ভাগ্য এমন কেন হয় আল্লাহ? আমি এতটা অভাগা কেন? আমার জীবনের জন্য এমন নির্ধারণ কেন? শূন্য ভাগ্য নেই কেন পৃথিবীতে আসলাম আমি? তুহিনের সাথে ঝগড়া হচ্ছে জাহানের। একটু আগেই জানতে পেরেছে সিরহানকে শো থেকে বের করে দেওয়ার জন্য ফোর্স করেছে তুহিন। ছেলেটার উপর রাগে ওর চোখ ফেটে জল গড়ায়। তুহিন বলে, সিরহানকে আমার পছন্দ নয়, সেই কারণেই আমি ওকে বাতিল করেছি। অন্যায় করেছো তুমি। শুধুমাত্র তোমার জন্য শিরহানের থেকে দূরে চলে এসেছি আমি। তুমি নিজেও জানো তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, তবুও ভেবেছিলাম একটা জীবনই তো অতি সহজে পার করে দিব, কিন্তু তুমি ছি। দেখো জাহান, তোমার সাথে আমার বিয়ের কথা অনেক আগে থেকেই বলা হয়েছে, তাই তুমি এমনটা বলতে পারো না। স্টপ ইট। তোমার নোংরা মুখে কিছু শুনতে চাই না আমি। আগেও বলেছিলাম আমার সময়ের প্রয়োজন। আমি হুট করে কাউকে বিয়ে করতে পারবো না, তাই এতদিন তোমার সাথে বন্ধুর মতো মিশেছি। কিন্তু তুমি কি না, ছি, ঘৃণা হচ্ছে আমার তোমার মতো মানুষকে সুযোগ দেওয়ার জন্য। তুমি শিরহানের লাইফটা এভাবে নষ্ট করে দিলে। কামান জাহান, এরকম একটা ভিখারির জন্য। হাত উছিয়ে থামিয়ে দেয় জাহান। চোখের পানি মুছে বলল, তোমার মুখ থেকে আর কিচ্ছু শুনতে চাই না আমি। আর মনে রেখো, এই শিরহান একদিন মিউজিক ইন্ডাস্ট্রির কিং হবে, আর এর জন্য যা করা লাগে আমি করব। দেখি কি করে আটকাও তুমি। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় জাহান। রাগে তুহিন নিজের ফোনটা ভেঙে ফেলে। সামান্য বেকারের জন্য এভাবে রিজেক্ট করলো জাহান। আজই ফিরে যাবে সিরহান। হাতে টাকা কম থাকায় ট্রেনে করে ফিরবে। প্ল্যাটফর্মে এসে টিকিট কিনে নিল। বেঞ্চে বসে বসে গুনগুন করে গান গাইছিল। ঠিক সেই সময় কারো কণ্ঠ কানে এসে লাগলো। ভালোবাসায় বয়স কোনো ম্যাটার হয় শিরহান?
বিস্ফোরিত চোখে তাকালো সিরহান। জাহানকে আশা করেনি ও। মেয়েটার চেহারা কেমন মলিন, সেই মাধুর্য যেন হারিয়ে গেছে। দম ফেললো জাহান, আবার বলল, আমি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভাগ্যে তুমি আছো কিনা জানা নেই, তবে চেষ্টা তো করতেই পারি। তুমি কি আমার সঙ্গ দেবে শিরহান? ম্যাডাম আপনি? হুশ, আগে উত্তর করো। আমি সব ছেড়ে এসেছি শুধু তোমার জন্য, কষ্ট করে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করব বলে। কি পারবে না কষ্ট করতে? সিরহানের চোখে জল, জাহানও কাঁদছে। এত সুখ আগে কখনো অনুভব হয়নি। সিরহানের হাত ধরে কাঁদতে লাগলো জাহান। মেয়েটার কান্না মাখা মুখে জড়িয়ে আছে প্রগাঢ় মায়া, যে মায়াতে বহু পুরুষ বৃদ্ধ হতে রাজি। কেটে গেছে অনেকগুলো মাস। এই যন্ত্রণাদায়ক দিনগুলো সবাই বেশ পরিশ্রম করেছে। সিরহান আর জাহান অল্প দিনেই বেশ মাতিয়ে দিয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি। এরই মাঝে বিয়ে সম্পূর্ণ করেছে তারা। সামান্য কিছু মাসের ব্যবধানে নিজের অনুভূতিকে ধামা চাপা দিতে পারেনি ছেলেটা নিজেও। জাহান বয়সে অনেক মাসের বড় হলেও কাগজে কলমে আর ধর্ম মতে সম্পর্কের ভিত্তিতে সিরহান বড়। ভালোবাসা নতুন রং মেলে দুজনেই শুরু করেছে ছোট্ট সংসার। নিয়মিত কথা হয় সারিনের সাথে। মেয়েটাকে শহরে নিয়ে আসতে চাইলেও নাকচ করেছে। বলেছে মৃদুল এসোকে ঘরে তুলবে, এর আগে কোথাও যাবে না। সিরহান তাই আর জোর করেনি। ইদানিং রুমিজা বেশ ভালো ব্যবহার করে সারিনের সাথে। সেই মায়া থেকে মেয়েটা শহরে যায়নি। একটু আগেই মৃদুল ফোন করেছিল। ছেলেটা বলল বিয়ের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবে। তখন সারিনের মুখখানা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দীর্ঘদিন মৃদুলের সাথে কথা হয় না। রুহি মেঝেতে বসে ফুলের মালা গাচ্ছে। সারাক্ষণ এটা সেটা করে মেয়েটা। রুমিজা বললেন, কি রে, এত মালা গাচ্ছিস কেন? দরকার আছে। যা ইচ্ছে তাই কর। রুমিজার কথায় মুখ বাঁকালো রুহি। সুমন বলেছে আজ সেজে গুজে থাকতে, সন্ধ্যার দিকে বাসে আসবে। সে কারণেই তো এত আয়োজন ওর। সুন্দর লাল রঙের শাড়ি পরেছে জাহান। ইদানিং ওয়েস্টার্ন পরে না ও, কারণ একটাই, সিরহানের পছন্দ নয় এইসব। আয়নায় সিরহানকে দেখে জাহান বলল, আমাকে কেমন লাগছে? সিরহান মৃদু হাসলো। তার মাঝে বেশ পরিবর্তন দেখা যায়। ও বলল, আমার বউ সবসময় সুন্দর। মজা না, প্লিজ বলো কেমন লাগছে। ছেলেটা উত্তর না দিয়ে কাছে আসে, জাহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। দুজনের দৃষ্টি আরশিতে একত্র হয়। মেয়েটার গালে গাল ঘুষি দিয়ে সিরহান বলে, খুবই সুন্দর, ঠিক ওই গানটার মতো। কোন গান? শোনাচ্ছি, একটু অপেক্ষা করো। তারপর জাহানকে ছেড়ে দাঁড়ালো সিরহান। গলায় হাত বুলিয়ে সুর ধরল, ওরে বাংলাদেশে, ওরে বাংলাদেশের মেরে তুই হেইলা দুইলা যাস, একবারে যে ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা তুই ঝকঝকে বানাস, একবারে যে ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা তুই ঝকঝকে বানাস। গান শেষ হতেই জাহানের গালে চুমু খেলো সিরহান। ওর এহেন আচরণে হাসতে লাগলো জাহান। ছেলেটা বিয়ের পর একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছে, অথচ আগে কথায় কথায় চোখ ভিজিয়ে ফেলত। জাহান মৃদু হেসে ওর গালে হাত রাখলো। সিরহান বলল, ম্যাডাম, রোমাঞ্চ শেষ হলে দ্রুত আসুন, গ্রামে যেতে হবে তো। এখনো তো অনেকটা দেরি, এত তাড়া দিচ্ছ কেন? জাহানের কথায় সিরহানের মুখে দুষ্ট হাসি এলো। এতেই মেয়েটি চোখ রাঙিয়ে বলল, একদম নয়, না হলে মার খাবে। বরকে সম্মান দিতে শেখো। ইস, এসেছে আমার সম্মান পেতে। তুমি আমার বয়সে ছোট হও, বড় জোর স্নেহ করতে পারি। তাহলে সেটাও দাও। কথার অন্তিমেই মেয়েটিকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরল সিরহান। গোলাপ রঙা ঠোঁট চুমু খেয়ে বলল, জাহান, কখনো ভাবিনি এতটা ভালোবেসে ফেলবো। জাহানের অধর প্রসারিত হলো, তবে জবাব এলো না। সে নিজেই কি ভেবেছিল এই ছেলেটার মাঝে মন হারাবে? ভরা সন্ধ্যা, আজ বাদে কাল বিয়ে। রুমিজা প্রচন্ড ব্যস্ত, এদিকে শাহিন শয্যাশায়ী। কথা বলার শক্তিটুকু নেই। রুমিজা বললেন, রুহি, শাড়ি নেই, দিকে আয় তো। রুমিজার ডাকে দুজনেই এসে পড়ল। রুহি মুখ বাঁকিয়ে বলল, কি হয়েছে? আজকাল এমন করতেছিস কেন তুই? কও কি কইবা, আমার এত সময় নেই। আর মা, আমি এমন আগে থাইকাই করি, তুমি বদলাই গেছো। রুমিজা চেয়েও মেয়ের উপর চড়াও হতে পারলেন না। সময় তাকে অনেক কিছুই বুঝিয়েছে। সে নরম গলায় বললেন, দেখ রুহি, তুই বাড়াবাড়ি করবি না আর। রুহি মুখ বকালো। এখানে তার ভালো লাগছে না।
এই মানুষগুলো ওর কেউ না। একজন মা ছিল, সেও আজকাল কেমন করে বদলে গেছে। রুহির এমন অবস্থা দেখে সারিন বলল, আচ্ছা মা, তুমি আমাকে বলো রুহি যান। বেঞ্চি কেটে চলে গেল রুহি। সারিনের মাথায় হাত বুলিয়ে রুমিজা বললেন, তোর বাবারে ঔষধ দিস মনে কইরা, আর রাতের লাইগা রান্নাটা কইরা রাখিস। আচ্ছা, তুমি কোথাও যাবে? যাওন তো লাগবই, কত লিস্ট করতে হইব, বিয়ার আয়োজন বললা কথা। লজ্জা লাগছে সারিনের। রুমিজা চলে গেলেন। লাজুক হেসে ঘরে এলো সারিন। শাহিদের জন্য খাবার আর ওষুধ নিয়ে গেল। শাহিদকে অর্ধ শোয়া করে বলল, হা করো বাবা। কোনো মতে হা করলেন শাহিদ। রুমি সুযোগ বুঝে সুমনকে ঘরে ডাকলো। এদিকে সারিন বাবার যত্নে ব্যস্ত। খাবার খাইয়ে সারিন বলল, তোমার মেয়েটার বিয়ে বাবা, তুমি বলতে না রাজপুত্রের সাথে বিয়ে দিবে আমায়, সেই রাজপুত্রের সাথেই বিয়ে হচ্ছে আমার। জানো মৃদুল খুব ভালো। হ্যাঁ, বয়সটা একটু বেশি, তবে কোনো ব্যাপার না, মনের মিলই তো আসল, তাই না? দেখোই না ভাইয়া ভাবিকে নিয়ে কত সুখী। ভাবি ওর থেকে বড়, এটা নিয়ে কোনো ঝামেলা তো হচ্ছে না। মৃদুল না হয় আমার থেকে 11 বছরের বড়, তাতে আমারও কিছু যায় আসে না, আমিও খুব ভালোবাসি ওকে। শাহিনও শুধুই হাসলেন। বাবার বুকে মাথা রাখলো সারিন। এখন কিছু ঘন্টার বাকি, তারপরও মৃদুলকে দেখতে পাবে ও। কত শত অপেক্ষার পর সারিনের ফোনটা বেজে উঠল। মৃদুলের নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। এক চেলতে হাসি এসে ভর করলো ওর মুখে। ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুকুর ঘাটটা স্পষ্ট। ঝিঝি পোকার ঝিঝি ডাকে কান বন্ধ হয়ে যায়। ভরা পূর্ণিমা আজ। চাঁদের আলোতে ভরে উঠেছে পুকুর ঘাটের স্বচ্ছ জল। কয়েকটা পানা ভেসে বেড়াচ্ছে, যেন চাঁদের আলো গায়ে মেখে নিয়েছে। মৃদু হাসলো মেয়েটি। ফোনটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। কেমন আছিস বউ? বউ বলবেন না তো। আর তো কিছু ঘন্টা, তারপর তো তুই আমারই বউ হবি। লজ্জা করে না আপনার? লজ্জা কেন করবে? আমার বউ, আমি তো বলবই। অসভ্য। তোর জন্য। ঠিট মিটিয়ে হাসলো সারিন। ও পাশ থেকে মৃদুল বলল, তোরে দেখতে ইচ্ছে করছে রে বউ, একদম বুকে পিষে ফেলতে ইচ্ছা করে। আমার পুরো আকাশ জুড়ে শুধুই তুই। তোরে ছাড়া আমি যেন অভাগা চাতক পাখি। তোরে ছাড়া আমি বাঁচুম না রে। এসব কেন বলছেন? তোর জন্য চুড়ি কিনেছি, কাচের চুড়ি, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কখন তুই চুড়ি পরে আমার ঘরের বউ হয়ে আসবি বলতো? আপনি পাগল হয়ে যাচ্ছেন, রাখুন তো। বউ শোন। ফোন রেখে দিল সারিন। লোকটা পাগল, অদ্ভুত সব কথা বলে। সারিনের ইচ্ছে হলো আরেকটু কথা বলার, তাই ফোন দিল। মৃদুল রিসিভ করে বলল, আমার ঘরের বউ হবি তো তুই? উত্তর করার সুযোগ হলো না সারিনের। তার পূর্বেই ফোনটা হাত থেকে পিছলে পড়ে গেল ঘাটে। পানির দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। গত 1.5 বছরে কয়েকশো বার এই কথা বলেছে মৃদুল, তবে উত্তর করেনি সারিন। আজ উত্তর করবে বললে স্থির করেছিল, তবে বিধিলিপি বদলানোর সাধ্য কার। ভাঙা মন নিয়ে ঘরে এলো সারিন। ঠিক তখনই পাশের ঘর থেকে আওয়াজ শুনতে পেল। সারিনের অবচেতন মনে কুবাইছে। দ্রুত গেল পাশের ঘরে। রুহি আর সুমনকে অপ্রীতিকর পরিস্থিতিতে দেখে চেঁচিয়ে উঠল। রুহির চোখে ভয়। সুমন দ্রুত গতিতে পালিয়ে গেল। সারিনের চোখে পানি। মেয়েটা বলল, এত নিচে নেমে গেছিস তুই? দেখ শারিন। আর কি দেখাবি তুই? ছি, ঘৃণা হয় তোর মতো মেয়েকে দেখলে। চিন্তা করিস না, মাকে তো কিছু বলবো না আমি। তোর মতো নোংরা কিটকে খুবই ঘৃণা করব। সারিন লম্বা লম্বা পা ফেলে চলে এলো। রুহির নোংরা মানসিকতার কোনো ক্ষমা হয় না। শেষে কিনা এমন দিন দেখতে হলো। সারিনের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। রুহিকে পরিবর্তন করতে পারলো না ও। নানান জিনিসপত্র হাতে বাসায় প্রবেশ করলো সিরহান আর জাহান। ছুটে আসলো সারিন, জাহানকে জড়িয়ে ধরে বলল, ভাবি এতদিন পর আসার সময় হলো? একটু লেট হলো ননদিনী। তা এখনো তৈরি হওনি কেন? হলুদের অনুষ্ঠান যে শুরু করতে হবে। সে হবে, আগে তোমরা ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, সেটাই ভালো। তোমার ভাইয়াকে একটু সাহায্য করো শারিন, আমি গোসল করে আসি। সিরহানকে সাহায্য করতে লাগলো সারিন। মিটিমিটি হাসছে সিরহান। সারিন বলল, দেখ ভাইয়া, আমিও সব লজ্জা পাই না, তাই আমাকে লজ্জা দেওয়ার চেষ্টাও করবি না। ওরে আমার মিষ্টি বনু রে। আচ্ছা, লজ্জা পেতে হবে না। তার 1.5 বছর প্রেম হয়েছে খুব ভালো মতোই। ভাইয়া। মেয়েটার নাকি সুরে হো হো করে হেসে উঠল সিরহান। ঘরে এসে সিরহানও গোসল করে নিল। 1.5 বছরের গ্রামের বাড়িটা কিছুটা উন্নতি করেছে সিরহান। টিন চাল থাকলেও মেঝে পাকা করেছে। এতে করে একটা আলাদা আমেজ সৃষ্টি হয়েছে।
মোটামুটি সুন্দরী বাড়িটা, কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো বাড়িতে কাঁচা ফুলের স্বরূপ মিশে আছে। মৃদুল আসবে একটু পরই। দ্রুত আসার জন্য জাহানোর গাড়িটা পাঠিয়ে দিয়েছে। চেয়ারম্যান প্রথমে বিয়েটা নিয়ে দ্বিমত করলেও এখন মেনে নিয়েছেন। সিরহান তাড়া দিয়ে বলল, আরে তোমাদের হলো? হ্যাঁ হয়ে গেছে, একটু পরেই নিয়ে আসছি শারিনকে। সারিনের গায়ে কাঁচা ফুলের গয়না পরিয়ে দিল জাহান। বাঙালি বিয়েতে বাঙালি সাজি সুন্দর। মেয়েটার ফর্সা বর্ণের মুখে লজ্জার লাল আভা ছড়িয়ে আছে। সারিনের কপালে চুমু খেলো জাহান, বলল, রূপ যে উপচে পড়ে আমার ননদিনীর গায়ে। আর আমার শ্যাম কন্যা ভাবি যেন এইভাবেই মায়াবতী থাকে। অদ্ভুত হাসলো জাহান। শ্যাম রং নিয়ে অনেকেই মন খারাপ করে, অথচ জাহানের কোনো মন খারাপ নেই। কারণ এই শ্যাম বর্ণ নিয়ে ওকে কখনো কিছু বলার সুযোগ হয়নি কারোরই। এর পেছনে জয়নুল আর জাহানের অসাধারণ ব্যক্তিত্বের ভূমিকা রয়েছে। উঠানে বসানো হলো সারিনকে। মেয়েটার গায়ে কাঁচা ফুলের গন্ধ নাকে এসে লাগে। কি অপরূপ লাগছে ওকে। সৃষ্টিকর্তা যেন সমস্ত রূপ ওকেই দিয়েছে। সবাই হলুদ লাগাতে শুরু করলো। সিরহান গান ধরলো। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন কে যে পর হলো যে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল যে। গানের মাঝে সিরহানের ফোনটা বাজতে লাগলো। বিরক্ত হলেও গান চালিয়ে গেল। তবে বারবার কল হচ্ছে দেখে গান থামিয়ে ফোন রিসিভ করলো। সবাই হাসাহাসি করছে। সারিনকে লজ্জা দিতেই যেন সকলে এসেছে আজ। হঠাৎ করে সিরহানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ছেলেটা দু চোখ বেয়ে পানির ধারা নেমেছে। সকলের দৃষ্টি সিরহানের দিকে। ধপ করে বসে পড়ল সিরহান। জাহান এগিয়ে এসে ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? মৃদুল, মৃদুল ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সারিনের কানে কথাখানা পৌঁছাতেই মেয়েটা স্থির হয়ে গেল। এই মুহূর্তে ওর অনুভব হচ্ছে এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একাও। কান্নাগুলো গলায় এসে আটকে গেছে। জ্ঞান হারালো মেয়েটা। 2 ঘন্টা পর জ্ঞান ফিরল সারিনের। বিয়ে বাড়ি যেন আজ বিষাক্ত বেদনায় ছড়িয়ে আছে। সাদা কাফনে শুয়ে আছে মৃদুল। কিছু লোক এসে একটা ব্যাগ রেখে গেল। ব্যাগের ভেতর লাল বেনারসি অনেকগুলো ভাঙা কাচের চুড়ি আর গহনা। এক পাশে অসম্পূর্ণ বেলি ফুলের মালা। মৃদুল বলতো একদিন সারিনকে বুকে জড়িয়ে একটি বেলি ফুলের মালা সম্পূর্ণ করবে। বেলি ফুলটা হাতে নিয়ে টুকরে কেঁদে উঠল সারিন। কাঁদতে কাঁদতে কাহিল অবস্থা মেয়েটির। সিরহান কাছে আসতেই সিরহানের শার্ট খামচে ধরলো সারিন, বলল, আমার বিয়ে হবে না ভাইয়া? বল না, আমার বিয়ে হবে কখন? উনি আমার সাথে কথা বলছেন না কেন? এই ভাইয়া বল না, উনি আমার সাথে কেন কথা বলছেন না? আমি মরে যাব, ওনাকে ছাড়া বাঁচবো না আমি। ওনাকে এনে দে ভাইয়া, ওনাকে এনে দে। উনি কেন বলছেন না সারিন তোকে আমার ঘরের বউ বানাবো? এই ভাইয়া বল না। মৃদুল ভাইয়া মারা গেছে শারিন, উনি মারা গেছে। সিরহানের বুকে কিল ঘুষি দিতে লাগলো সারিন। সকলের চোখে জল। কাছে প্রায় সকলেই। উন্মাদ হয়ে আছে সারিন। বিক্ষিপ্ত মেয়েটার শাড়ির আঁচল বারবার পড়ে যাচ্ছে। মেয়েটাকে ঝাপটে ধরলো জাহান। সারিন শুধুই তাকিয়ে রইল মৃদুলের দিকে। মৃদুল যেন সে আকুল ভরা স্বরে বলবে, তুই আমার ঘরের বউ হবি। সারিন চিৎকার করে উঠল। সেই চিৎকারে ছুটে এলো জাহান। এসে দেখলো মেয়েটা ঘেমে নিয়ে একাকার, দৃষ্টি এলোমেলো। শারিন, কি হয়েছে? এমন ঘেমেছো কেন বোন? খারাপ স্বপ্ন দেখেছো? সারিনের হৃদয় ভেঙে কান্না আসতে চায়। কিছু বলার পূর্বেই বাইরে থেকে হইচই শুরু হয়। জাহান বলে, তোমার বর এসে গেছে, আর ঘুমিও না। সারিন কেবল মাথা দোলালো। অসহ্য অনুভূতি হচ্ছে তার। একটি বাজে স্বপ্ন তার সমস্ত মন বিষিয়ে দিল। ও দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। তারপর আরশির সামনে এসে দাঁড়ালো। লাল পোশাকে অপূর্ব লাগছে তাকে। মেয়েটি অধরে হাসি রাখলো। তারপর বলল, ভাগ্য বদল করবে এমন সাধ্য কার? আমি আপনার বউ হব মৃদুল, বউ হব আমি। পরিশিষ্ট 6টা বছর পেরিয়ে গেল। হসপিটালের চেয়ারে বসে আছে সারিন। কেবিন থেকে বেরিয়ে এলো সিরহান। হাসি হাসি মুখে বলল, ছেলে হচ্ছে আমাদের। সারিন একটু হাসলো। বিস্তর ভালো লাগা কাজ করছে তার। ছোট বাচ্চাটা যেন খিলখিল করে হাসছে। সারিন খুব যত্ন নিয়ে চুমু খেলো কপালে। মৃদুলের কথা খুব মনে হচ্ছে ওর। ছেলেটা শহরের বাইরে আছে, আজ ফেরার কথা। কে জানে কখন ফিরবে। ও হতাশ হয়ে বাড়ি ফিরল। তখন সন্ধ্যা হয়েছে। সারিন খাবার তৈরি করে নিয়েছে। একটু পরই হসপিটালের উদ্দেশ্যে বের হবে। সে সময়ই দরজায় কলিং বেল পড়ল। ও এসে দেখলো মৃদুল এসেছে। তাকে দেখতে ক্লান্ত লাগছে। মেয়েটি এগিয়ে এসে পুরুষটির গালে হাত ছোঁয়ালো। খুব ক্লান্ত? ছেলেটি জবাব দিল না।
ও বরং পেছন থেকে মেয়েটিকে চাপটে ধরলো। সব ক্লান্তি চলে গেছে বউ। ছেলেটা কেমন যেন সর্বদা বউ বউ করে। ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সারিন বলল, হসপিটালে যেতে হবে, খাবার তৈরি করেছি। অমনি আকাশ ডেকে উঠল। মৃদুল মৃদু হেসে বলল, আকাশও আজ চাইছে না তুমি আমার থেকে দূরে হও। ছাড়েন তো। মেয়েটি নিজেকে ছাড়িয়ে নিল। তারপর খাবার প্যাক করতেই মৃদুল এসে হাজির। মৃদুল পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করলো, যার ঘ্রাণে চারপাশ ভরে যাচ্ছে। সারিন ফ্যালফেল করে চেয়ে বলল, পাগলামি গেল না, সব সময় ফুল কেন আনতে হবে? ভালো লাগে বলেই সারিনের হাত টেনে নিল মৃদুল। তারপর হাতে মালাটা পরিয়ে দিয়ে চুমু খেলো। বলল, এবার চলো। সারিন হতাশ, মানুষটা সর্বদা এমন করে থাকে, তাই বলল, আপনি ঠিক হলেন না। জবাবে হাসলো মৃদুল। সত্যি সে ঠিক হতে চায় না। এই মেয়েটির জন্য পৃথিবীর সমস্ত পাগলামি করতে ইচ্ছে হয়। সমাপ্ত।